ক্লাসটা শুরু করছি। ওকে, চলো আজকে শুরু করছি তাহলে। তো আজ আমরা যেটা করব, স্কোয়ার করা শিখেছিলাম, মানে স্কোয়ার রুট করা শিখেছিলাম, মানে কিউব রুট করা শিখেছিলাম, মানে কোনো একটা পূর্ণবর্গ বা পূর্ণ ঘন সংখ্যা যদি আমাদের দেওয়া থাকে, তো সেটাকে আমরা কি করে স্কোয়ার রুট করব বা কিউব রুট করব সেটা আমরা শিখেছিলাম। এবার আজকে যেটা শিখবো উল্টোটা, যে কোনো একটা সংখ্যা তার কিউব কি করে বার করতে হয়, অর্থাৎ কিউব করাটা আজকে আমরা রপ্ত করব। ওকে, আমরা আজকে শিখবো যে কিউব কি করে আমাদের করতে পারি। দেখ, ভালো। হুম, তো ধরো একটা আমাকে নাম্বার দেওয়া আছে 3 4 34। এই 34 এর আমাকে কি করতে হবে, কিউব বানাতে হবে। তো তাহলে আমরা কি করে করবো, খুব ভালো করে দেখো। হুম, হবে। দেখ, এবার কি করব, 3 আর 4 আছে, তো ধরো এখানে লিখছি 3 আর 4 দুটো লিখছি। 3 এর কিউব করলে কত হয়, 3 এর কিউব করলে হয় 3 3 9 9 27, 27 হয়। আর 4 এর কিউব করলে কত হয়, 4 এর কিউব করে 64 হয়। এগুলো এরকম করে লিখলাম, ঠিক আছে। এবার যেহেতু কিউব করছি, পাওয়ারে কত আছে, 3। তাই আমাকে কি করতে হবে, আমাকে এদের যে কিউব গুলো করেছি এগুলোকে সবসময় 3 অঙ্কের সংখ্যায় লিখতে হবে। তো 3 অঙ্কের সংখ্যায় লেখার জন্য এর আগে একটা শূন্য লাগিয়ে দিলাম, এর আগে একটা শূন্য লাগিয়ে দিলাম। সম্ভব, কোনো প্রবলেম নেই আশা করছি। তো প্রথমে কি করলাম, ইন্ডিভিজুয়াল ডিজিটস এর 2 অঙ্কের একটা সংখ্যা দিয়েছে, এই অঙ্কের আর এই অঙ্কের আলাদা করে কিউব নিচ্ছি। 3-এর কিউব কত হয়, লিখে দিচ্ছি, 3-এর কিউব এবং 4-এর কিউব। 3-এর কিউব হয় 27, 4-এর কিউব 64। আর যেহেতু কিউব করছি তাই মাথায় রাখবো 3 অঙ্কের সংখ্যায় লিখতে হবে এদেরকে, তাই সামনে একটা জিরো অ্যাড করে দিলাম। ভালো কথা। আচ্ছা, এবার যেটা করব, এই একদম ধারের যে সংখ্যাটা 4 রয়েছে, একে আমি একটা তলায় ক্রস দিয়ে দেবো, মানে এর নিচে কিছু লেখা যাবে না, ওই জন্য ওটাকে বাদ রাখলাম, ঠিক আছে। এবার কি করছি দেখো ভালো করে। হুম, আমি যেটা করব সেটা, এই যে দেখো এই সংখ্যাটা খেয়াল করো, কত আসছে, 3 আছে, 4 আছে, দুটো সংখ্যা আছে। 3 আর 4 কে আমি পরস্পর গুণ করব, ভালো কথা। তার সঙ্গে গুণ করব কাকে, এই যে পাওয়ারে 3 আছে, তাই 3কে গুণ করব, ভালো কথা। তার সঙ্গে গুণ করব গোটা সংখ্যাটাকে, 34। এইটা হচ্ছে প্রসেস। এই পার্টটা ছিল ফার্স্ট স্টেপ, এইটা হচ্ছে আমার সেকেন্ড স্টেপ। কি করছি এখানে, দুটো যে সংখ্যা, মানে দুটো 2 অঙ্কের সংখ্যা, তো দুটো যে ডিজিট, 3 আর 4 দুটো যে ডিজিট, এদেরকে গুণ করলাম। তার সাথে পাওয়ারে যে 3টা আছে তাকে গুণ করলাম। তার সঙ্গে পুরো সংখ্যাটা যেটা আছে 34, ওই পুরো সংখ্যাটাকে গুণ করলাম। এবার আমাকে কি করতে হবে, গুণ ফলটা বার করতে হবে। তো গুণফল বার করার আমি বলেছি উপায়, ইন্ডিভিজুয়াল ডিজিট দিয়ে গুণ করতে পারো, অথবা এমন করতে পারো 3 4 12 হয়ে যায়, তো তাহলে 34 × 12টাকে আলাদা করে ক্যালকুলেট করে নিতে পারো, এটাও করতে পারো। কত হবে, এই 4 4 12 48-এর 8, হাতে 4 থাকছে। আর এদিকে 3 12 36, 36 আর 4 যোগ করলে 40, তাহলে 408 আসছে কত, এই 3 4 12 আর 34 এটা করে আসছে 408। 408-এর সঙ্গে যদি 3 করে দিই, তাহলে 3 4 12 1200, আর 3 8 24, 1224 হওয়া উচিত। হ্যাঁ কি না, 408টাকে আমি 400 + 8 এরকম করে আমি ইমাজিন করছি, ঠিক আছে। তাহলে 400 × 3 করলাম 1224। 1200, আর 3 8 24 করে 24, তাহলে 1224 আমার টোটাল আসবে এখান থেকে, 1224। এই যে 1224 সংখ্যাটা, এইটা পুট করব এইখানে, একটা ঘর ছেড়ে পুট করো 1 2 2 4, ঠিক আছে। এই একটা ঘর ছেড়ে 1 2 2 4 এরকম করে লিখলাম। এবার কি করব, জাস্ট এই দুটোকে আমি পরস্পর অ্যাড করব, যোগ করে দেব। এখান থেকে 4 হবে, 6 আর 2 8 হবে, এখানে 2 হবে, এখানে 7 আর 2 9 হবে, এখানে 2 এর একে 3 হবে, তাহলে 39,284 অ্যান্সার আসলো। এইটাই হচ্ছে আমার, 1 মিনিট 39,284। ও সরি সরি, বলছি দাদা, 6-এর সাথে 4টা 8 করে দিয়েছো। 6 2 8 করেছি, সরি, তাই বলি, এটা তো ভুল হয়ে গেল, আমি এটা মিসক্যালকুলেট 10 করে হবে ফেলেছি। ওটা। এটা 10 হবে, 10 হবে। এটা আসছে এখান থেকে, এটা 4, 6 4 10, হাতে 1, 2 এর একে 3, এখানে 9, এখানে 3, 39,304। এইটা হলো আমার কি, 34 এর আমার কিউব হয়ে গেল এটা, ঠিক আছে। এইটা হচ্ছে আমার কিউব করার প্রসেস। অর্থাৎ কি করলাম, প্রথমে সংখ্যা দুটোর ইন্ডিভিজুয়ালি কিউব করলাম, এবং 3 অঙ্কের সংখ্যার আকারে লিখলাম, যেহেতু 3 অঙ্কের সংখ্যার আকারে নেই, 3 অঙ্কের সংখ্যার আকারে লিখলাম। এবার এবার যে 3 অঙ্কের সংখ্যায় আসতো, তাহলে ওটাই লিখতাম, ওটাই লিখতাম। আমি তাহলে আর কোনো রকম ঝামেলা করতাম না। আর মনে রাখবে, এই প্রসেসে আমরা অলওয়েজ 2 ডিজিটের, মানে 2 অঙ্কের সংখ্যা, মানে আপ টু
99 পর্যন্ত আমরা কিউব বার করতে পারবো, ঠিক আছে? আর তার বেশি উপরে 3 অঙ্কের সংখ্যার কিউব তোমার দরকারও পড়বে না, সিরিয়াসলি বলছি, দরকার পড়বে না বার করার। ওকে, আমরা আরেকবার রিপিট করি, আরেকটা ডিফারেন্ট সংখ্যা দিয়ে আমরা ট্রাই করি। ধরো, আচ্ছা তোমরা বলো একটা সংখ্যা, তোমরা যে কেউ একজন পিক করো, একটা সংখ্যা পিক করো দেখি, কতটা জটিল সংখ্যা পিক করতে পারো, একটু ডিফিকাল্ট দেখে। 2 অঙ্কের একটা সংখ্যা তোমরা যে কেউ একজন পিক করো। হ্যালো, আমার অডিও এইটটি গেছে না? সেভেন 87 এইটটি বলছি। সেভেন ওকে, ভেরি গুড, 87, চলো, ভেরি গুড ভেরি গুড, 87 তাহলে নেওয়া গেল। 87 এর আমরা এখান থেকে কিউব করবো, ভালো কথা, একই প্রসেস, দেখো 8 আর 7। আচ্ছা, তার আগে রাজন্যাকে জানিয়ে রাখি, 1 থেকে 10 অব্দি সংখ্যাদের যে কিউব গুলো হয়, বা 1 থেকে 10 নয়, বেস্ট হচ্ছে 1 থেকে 15, 1 থেকে 15 অব্দি সংখ্যার যে কিউব হয় ইন্ডিভিজুয়াল, সেইটা একটা খাতার মধ্যে কিন্তু লিস্ট করে তোমাকে লিখে নিতে হবে, এবং ওইগুলো কিন্তু তোমাকে একটু মাথায় রাখতে হবে। যেমন যেমন তোমার হচ্ছে 9 এর কিউব 729, 7 এর কিউব 343, 6 এর কিউব 216, এগুলো তোমাকে কিন্তু একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ঠিক তোমার আছে। কি তাহলে তোমার কি, যে 8 এর কিউব করবো আলাদা করে। 8 এর কিউব করলে কত হয়? 8 এর কিউব হয় তোমার হচ্ছে 512, 512। এবার দেখো, এটা যেহেতু 3 অঙ্কের সংখ্যাতেই আসলো, তাই আমাকে আর কিন্তু এখানে কিছু করার দরকার নেই। 7 এর কিউব করলে কত হয়? 7 এর কিউব করলে হয় 343, এটাও যেহেতু 3 অঙ্কের সংখ্যা এসছে, আমার কিছু করার দরকার নেই। আচ্ছা, এবার কি করব? যেটা শিখিয়েছিলাম, প্রথমে সংখ্যা দুটো সেপারেট গুণ করব, 8 × 7, তার সঙ্গে গুণ করবো আমি 3, যেহেতু পাওয়ারে 3 আছে, তার সঙ্গে গোটা সংখ্যাটাকে গুণ করবো 87। ওকে, আচ্ছা, এবার এইখানে দেখো যেটা বুদ্ধিমানের কাজ, একটা একটা করে গুণ করো। 3-এর সঙ্গে 87, তারপরে 7-এর সঙ্গে গুণফল, তারপরে 8-এর সঙ্গে বাকি গুণফলটা, তাহলে করে তাড়াতাড়ি হবে। কেন? কারণ 3 × 7 = 21, এবং বা 7 × 8 = 56 যদি করে দিই, তাহলে গুণটা করাটা একটু ঝামেলা হয়ে যাবে। এটা কত আসবে? এটাকে মুখে মুখেই করতে পারবো। 80 প্লাস 7 ধরে নেবো, 87টাকে, ঠিক আছে? তাহলে 3 × 8 = 24, তাহলে 240 হয়। আর 3 × 7 = 21, তাহলে 240 আর 21 যোগ করলে হয় 261, তাহলে 261 পেলাম। এর সঙ্গে এই 7টাকে গুণ করছি, 7টাকে, কত আসবে? 7 × 1 = 7, 7 × 6 = 42, 2 হাতে 4, 7 × 2 = 14, আর 4 যোগ করলে হয় 18, 1827। এর সঙ্গে বাকি 8টাকে এবার গুণ করে দাও। 8 কত হচ্ছে? 8 × 7 = 56, 6 হাতে রইল 5, 8 × 2 = 16, 16 আর 5 = 21, 1 হাতে গেল 2, 8 × 8 = 64, 64 আর 2 = 66, 6 হাতে গেল 6, আর বাকি 8 একে 8, 8 আর 6 এখানে হয়ে গেল 14, 14616, 14,616। তাহলে কি হবে? এখান থেকে বাঁ দিকে একদম ডান দিকে যে সংখ্যাটা, এটাকে আমি ক্রস করে বাদ দিয়ে দেবো, যে বাকি 14616 এখানে বসাবো, 14616 বসিয়ে দিলাম, হয়ে গেল। এবার যোগ করে দাও, এটা 3, 6 × 4 = 10, হাতে 1, 1 আর 1 এ 2, আর 3 এ হয়ে গেল 5, 6 আর 2 এটা হবে 8, 4 আর 1 এটা হবে 5, 5 আর 1 হবে 6, তাহলে 658503। বাবারে, অনেক বড় চলে এসেছে। আমি আবার ক্যালকুলেটর দেখে আমি ঠিক করলাম না ভুল করলাম, তোমরাও চাইলে দেখে নিতে পারো। আমারও আমারও এটাই এসেছিল, যে 65880। ভেরি নাইস, তাহলে মনে হচ্ছে ঠিকই করে ফেলেছি। 658503 একদম। দেখতেই পাচ্ছ, 87 কিউব, একটা বড় সংখ্যার কিউব নিয়েছিলাম আমরা, তো সেই কিউবটাও কিন্তু আরামসে এখানে হয়ে যাচ্ছে এই প্রসেস কাজে লাগিয়ে। ওকে, তো স্টেপস গুলো এখন হয়তো তোমাদের মাথায় হয়তো একটুখানি বাউন্স করবে, হয়তো মানে ঠিকঠাক করে তোমরা মানে ট্র্যাক করতে পারবে না কোনটার পরে কি হচ্ছে না হচ্ছে। তো তার জন্যই রয়েছে রিভিশন, ওই রিভিশনের ব্যবস্থা, ক্লাস রেকর্ডিং থেকে তখন আবার এই জায়গাটা ভালো করে দেখবে, এবং স্টেপ গুলোকে ইন্ডিভিজুয়ালি খাতার মধ্যে ভালো করে ঠান্ডা মাথায় নোট করবে, ঠিক আছে? নোটস নেওয়ার পর তারপর ওখান থেকে প্র্যাকটিস করবে বার কয়েক, ডিফারেন্ট ডিফারেন্ট সংখ্যা নিয়ে প্র্যাকটিস করতে করতে ঠিক তখন মাথায় ঢুকে যাবে যে কি করে কি করলে হচ্ছে। ওকে, কিউব করার অনেক রকম টেকনিক আছে, কিন্তু এই টেকনিকটা হচ্ছে মোস্ট এফেক্টিভ অ্যাপ্রোচ। কেন? এইটা দিয়ে তুমি যে কোনো সংখ্যার, যে কোনো 2 অঙ্কের সংখ্যার কিউব তুমি নিতে পারবে। অন্যান্য যে অ্যাপ্রোচ গুলো, সেগুলোতে অনেক শর্ত থাকে, যে প্রথম সংখ্যা ছোট হলে কি করব, প্রথম সংখ্যাটা বড় হলে কি করব, দুটো সংখ্যা, দুটো ডিজিট যদি সমান সমান হয়, মানে 11, 22, 33, 55 এরকম টাইপের সংখ্যা হলে কি করব। তো অত মনে রাখা সম্ভব নয়, আমিও মনে রাখিনি কখনো, আমার খাতায় লেখা আছে আজও, কিন্তু আমি মনে রাখিনি ওগুলো, ভুলেও গেছি। তো কিন্তু এই মেথডটা হচ্ছে এমন একটা মেথড যেটাতে করে তোমার কখনই ওটা
আটকাবে না। ঠিক আছে? সব রকম সংখ্যার জন্য প্রযোজ্য। ওকে? বোঝাতে পারলাম এতদূর অব্দি? সবাই বুঝতে পারলে বলবে, আমি তাহলে পরের এটাতে কন্টিনিউ করব। হ্যাঁ, বুঝেছি। আচ্ছা, তাহলে এবার আমরা কিউবের মতনই শিখবো স্কোয়ার। স্কোয়ারটা একই জিনিস, একদম সেম জিনিস, শুধু একটা স্টেপ আলাদা। কিউবের থেকে জাস্ট একটা স্টেপ আলাদা। তো দেখি কোন স্টেপটা আলাদা। ধরো 2 অঙ্কের একটা সংখ্যা নিচে 32, 32 স্কোয়ার করবো। একই জিনিস, প্রথমে 3 আর 2 দুটো সংখ্যাকে আমি আলাদা করে লিখছি। এবার তখন স্কোয়ার করছিলাম, কিউব করছিলাম, এখন স্কোয়ার করব ইন্ডিভিজুয়ালি। 3 3 9, 2 2 4। আর কিউবের সময় যেহেতু তিন পাওয়ারে 3 ছিল, তাই আমরা 3 অঙ্কের সংখ্যার আকারে চেষ্টা করছিলাম লিখতে হবে। এখানে পাওয়ারে 2 আছে, তাই 2 অঙ্কের সংখ্যার আকারে লিখবো। 2 অঙ্কের সংখ্যা করার জন্য এখানে আগে একটা জিরো বসিয়ে দাও, এখানেও আগে একটা জিরো বসিয়ে দাও, এবং তলায় এই জায়গাটাকে বাদ রেখে দাও। এতদূর অব্দি সব সেম আগের মতো। এবার কি করব, তলায় লিখবো যেটা, সেটাকে আমাকে বার করতে হবে। তলায় দেখো কি লিখবো। 3 আর 2 এদেরকে গুণ করলাম, ভালো কথা। আর পাওয়ারে 2 আছে বলে এই 2টাকে গুণ করলাম, ব্যাস। আর কিছু না। কিউবে কি করছিলাম, দুটো সংখ্যাকে গুণ করছিলাম। পাওয়ারে 3 আছে তাই 3টাকে গুণ করছিলাম, এবং পুরো যে সংখ্যাটা সেটাকেও এর সাথে গুণ করতে হবে। 1024 হবে তো। হ্যাঁ, 1024 হবে, আমি অ্যান্সারে আসছি। তার আগে প্রসেসটা কমপ্লিট করে নিই। তো 3 ইন্টু 2 ইন্টু 2, এখানে কি করলাম, ইন্ডিভিজুয়াল যে ডিজিটস সেগুলোকে গুণ করলাম, আর পাওয়ারে যে 2 আছে শুধু সেটাকে গুণ করলাম। তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে আসছে 12। তলায় আমি এখানে 12 বসিয়ে দিলাম। 4 2 9 আর 1 10, 1024, 1024 এখান থেকে অ্যান্সার এসে গেল। তো কিউব দেখো স্কোয়ার করা আরো ইজি। তোমরা এবার একটা র্যান্ডম স্কোয়ার পিক করো, বলো একটা নাম্বার বলো যেটা স্কোয়ার করতে হবে 2 অঙ্কের মধ্যে। 89 এর স্কোয়ার করে নেবো। 89, 89, চলো ঠিক আছে, 89ই করা যাক। 89 স্কোয়ার করলাম এখান থেকে, হবে 8 আর 9। 8-এর জন্য হবে 64, আর 9-এর জন্য হবে 81 স্কোয়ার করলে। এবার এগুলো অলরেডি 2 অঙ্কের সংখ্যা, তাই জিরো ফিরো কিছু লাগাতে হবে না, এটাকে জাস্ট বাদ রাখো তলায়। এটা কি হবে, 8 ইন্টু 9 ইন্টু 2, ভালো কথা। তাহলে 8 9 72, 72-এর ডাবল, 72-এর ডাবল করলে 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 144, 144 বসিয়ে দিলাম। 1 8 4 12, হাতে 1, 4 1 5, 5 4 9, 6 আর 1 7, 7 9 2 1, 7 9 2 1। এটা চেক করে দেখি 7 9 2 1 হচ্ছে নাকি। হ্যাঁ 7 9 কনফার্ম তো? তাহলে আমি আর দেখছি না। হ্যাঁ আমি করছি তোমার সাথে। আচ্ছা, বেশ, ভেরি গুড। আর একটা ধরো সংখ্যা করছি, এটা 9-এর ঘরের একটা সংখ্যা নিয়েছি, ধরো 99 স্কোয়ার করছি, একটা বড় সংখ্যা নিলাম। তো 9 আর 9, 9 9 81, 9 9 81, ভালো কথা। এবার কি করব, 9 ইন্টু 9 ইন্টু 2, 9 9 81 ইন্টু 2, 81 ডাবল করলে 2 1 2, 8 দুগুণে 16, 162, 162, 162। এখানে 1 8 2 10, হাতে 1, 6 আর 1 7, 7 আর 1 8, 8 আর 1 9, 9801, 99 স্কোয়ার। তো দেখো কত ফাস্ট হয়ে যাচ্ছে এই প্রসেসটা কাজে লাগালে পরে। একটু প্র্যাকটিস করলে পরে, স্টেপ গুলো মাথায় বসে গেলে পরে একদম ভেরি ভেরি ফাস্ট তোমার কিন্তু এখানে অ্যান্সার আমরা দেখো দেখতে এটা পাবো। কি 3 সংখ্যারও স্কোয়ার এরকম ভাবেই বের করা যাবে? 3 সংখ্যার স্কোয়ার এরকম করে ডেফিনেটলি বের করা যাবে, কিন্তু 3 সংখ্যার স্কোয়ারের ক্ষেত্রে একটুখানি আমাদেরকে একটা অ্যাপ্রোচ একটু চেঞ্জ করতে হবে, বলে দেবো, ওটা আমি বলে দেবো। Okay, দেখা যাবে কিভাবে। 6 20 120, 6 3 18, তাহলে 138-এর এখানে কত গেল, 8 হাতে ধরে 13, 23 9, 9 2 8 180, 9 3 7 207। আচ্ছা, 196 আর 23 বেশি করতে হবে।
4508 ঠিক আছে 2845 28 আর 8 36 আর 9 got it 396 and 38 396 38 যদি করতে হবে 396 by 2 396 into 38 15048 এখানে হচ্ছে 64 15064 এখানে 4 বোঝা না 8 44 আচ্ছা সিমিলারলি 678 যদি করতে হয় তাহলে 678 680 এবং 700 তাহলে 7 into 656 এটা হচ্ছে 7 into 656 তো it is 4592 এখানে 484 484 তাহলে 4592 আচ্ছা জাস্ট মিনিট এখানে 4 এসে গেল আর 48 আর 2 84 আর 2 কত আসছে এখানে 68 আচ্ছা এখানে কেন এটা ডিফারেন্ট হচ্ছে এখান থেকে 8464 যাই হোক একটা আমি অ্যাটেম্প্ট নিচ্ছি দাদা 213 যদি করি তাহলে 21-এর কত 21 আর 3 ভাগে যাবে তাহলে 441 এটা 3 3 নয় এটা 09 যদি করতে হয় 09 যদি করতে হয় রাইট তা 45369 45369 09 রাইট এখানে কাটলাম আচ্ছা 21 into 3 21 3 হচ্ছে 63 63 ডাবল করে 3 দিন 126 তাহলে 126 126 126 তো 9 6 everything চলে দেখো এখনই ভালো প্রশ্ন করেছো যে 3 অঙ্কের সংখ্যা কি করে করব ওকে 3 অঙ্কের সংখ্যা কি করে করব তো 3 অঙ্কের সংখ্যা আচ্ছা নতুন জয়েন করেছো আচ্ছা লাইলা খাতুন আচ্ছা তুমি তো আজকে নতুন নাকি আমার অডিও যদি ক্লিয়ারলি শুনতে পারো একটুখানি জানাবে যে অডিও শুনতে পাচ্ছি বেশ অডিও না শুনতে পেলে আমাকে জানিও আদারওয়াইজ আমি কন্টিনিউ করছি আচ্ছা দেখো এবার কি করছি যে আমাদের যে তোমার 3 সংখ্যার যে আমরা স্কোয়ার করব ঠিক আছে অর্থাৎ 213 একটা ধরো এক্সাম্পল নিলাম এবার দেখো এই সংখ্যাটাকে কি করব এখানে আমি 21 আর 3 এরকম দুটো ভাগে ভাগ করব কিন্তু কখনোই কিন্তু 2 আর 13 এরকম করে ভাগ করলে চলবে না ঠিক আছে 21 আর 3 এরকম করে ভাগ করবো লাস্টের সংখ্যাটাকে আইসোলেট করব বাকি দুটো সংখ্যাকে একত্রিত করব এবার করো 21 আলাদা রাখো 3 আলাদা রাখো এবার এদের আলাদা করে স্কোয়ার 21-এর স্কোয়ার হয় 441 1 থেকে 30 অব্দি ইন্ডিভিজুয়াল স্কোয়ারস কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে এটা রাজন্যার জন্য এবং লাইলার জন্য নতুন যারা এসেছে তাদেরকে বলে রাখছি 1 থেকে 30 অব্দি স্কোয়ার কিন্তু আমাদের মুখস্থ করতে হবে 3 স্কোয়ার কত হবে 3 স্কোয়ার হবে 9 তো 9 এটা দেখো দেখো এটা হচ্ছে আমার দরকার হচ্ছে 2 ডিজিটের সংখ্যা করার এখানে অলরেডি 3 ডিজিট হয়ে গেছে হোক 3 ডিজিট কোনো প্রবলেম নেই যা হচ্ছে হোক গা আমাকে কি করতে হবে এইখানে তোমার হচ্ছে 2 ডিজিট নেই তাই এখানে একটা জাস্ট জিরো অ্যাড করে আমি 2 ডিজিট করে দেবো 2 এর বেশি ডিজিট যদি কারোর ন্যাচারালি চলে আসছে তো তাকে তো আমি এটা কমিয়ে দিতে পারবো না তো যেমন আছে তেমন থাকুক গিয়ে এখানে একটা ক্রস বসালাম ভালো কথা এবার কি করব 21 আর 3 ভাগ করেছি তাহলে 21 আর 3 কে মাল্টিপ্লাই করব তার সঙ্গে পাওয়ারে যেহেতু 2 থাকবে 213 স্কোয়ার করছি পাওয়ারে 2 আছে সেটাকেও মাল্টিপ্লাই করব তা 3 দুগুণে 6 আর এটা হচ্ছে 6 কে 6 6 দুগুণে 12 126 আসছে 126 তাহলে এখানে একটা স্পেস খালি রেখে 126 তলায় তলায় বসিয়ে দিলাম এখানে 9 আসলো এখানে 6 আসলো 4 2 এর আগে 3 আসলো 44 এর আগে 45 তাহলে 45369 একই পদ্ধতিতে এটাও কিন্তু আমার অ্যান্সার চলে আসবে ওকে একইভাবে তুমি 129 এরকম একটা যদি এক্সাম্পল নাও তো 12 কে আলাদা করব 9 কে আলাদা করব 12 স্কোয়ার হয় 141 9 স্কোয়ার হয় 81 সবকটাই ডাবল ডিজিটস এর বা তার বেশি চলে এসছে তাই এখানে জিরো ফিরোর কোনো গল্প নেই 12 আর 9 কি করব 12 ইন্টু 9 আর পাওয়ারে 2 আছে বলে 2টাকে গুণ করবো তো 12 9 হয় 108 108 ডবল করলে কত হয় 216 হয় 216 216 এখানে রাখলাম এখানে 1 করলাম 8 আর 6 14 4 হাতে রইলো 1 1 এর আগে 2 2 এর 4 হয়ে গেল এখানে 6 এখানে 4 আর 2 হলো 6 এখানে 1 16641 16641 হচ্ছে অ্যান্সার দেখি একটু চেক করে নি 129 স্কোয়ার ঠিক করলাম নাকি একদমই তাই 16641
তো দেখতে পাচ্ছ যে আগের যে টেকনিকটা সেই একই টেকনিক কাজে লাগিয়ে কিন্তু আমরা স্কোয়ার করতে পারছি 3 ডিজিটের সংখ্যাও, শুধু 3 ডিজিটের সংখ্যাটাকে একটুখানি স্প্লিট করে নিতে হচ্ছে। স্প্লিটিংটাও দেখিয়ে দিলাম কেমন করে হবে, একদম শেষের সংখ্যাটাকে আলাদা রাখবো, বাকি দুটোকে একত্রিত করে ধরবো। ঠিক আছে, বলো কারো কোনো সমস্যা হলে জানাও আমাকে। দাদা বলছি তাহলে সেম পদ্ধতিতে কিউব, তিনটেরও কিউব করে, হ্যাঁ কিউবটা দেখি। দেখো আমি কখনো ট্রাই করিনি, তুমি যখন বলছো আজকে তাহলে আমরা ট্রাই করে দেখতেই পারি। আহ ধরো উম একটা আপাতত একটু ডুয়েবল একটা নাম্বার নিই, ধরো 117, 117 এটা নিচ্ছি। তো 11 আর 7, 11-এর কিউব হয় তোমার 1331, ঠিক আছে। 7-এর কিউব হয় তোমার 343। ভালো কথা, 3 অঙ্কের সংখ্যা সব হয়ে যাচ্ছে, 3 বা তার বেশি সংখ্যা হয়ে আছে, তাই আমাকে আর কিছু করতে হচ্ছে না। তাহলে এবার কি করবে, এখানে 11 × 7, ওকে, ইন্টু 117 × 3। একটু বড় হয়ে যাচ্ছে জিনিসটা, বাট ঠিক আছে, আমরা চেষ্টা করতেই পারি। তাহলে এটা কত হবে দেখো, 3 দিয়ে এটাকে করি প্রথমে, এটাকে 100 + 17-তে স্প্লিট করে নিচ্ছি। তাহলে 3 দিয়ে করলে 3 × 100 300, আর 3 × 17 51, তাহলে এরা করলে পরে আসছে তোমার 351, ইন্টু 7 রাখছি। 7 × 1 = 7, 7 × 5 = 35, পায় হাতে 3, 7 × 3 = 21, আর 3 হচ্ছে কত 24, 2457। এর সঙ্গে 11 মাল্টিপ্লাই করবো, তাহলে 11 রুল কি ছিল, একটা ঘর ছেড়ে 2457 তলায় বসিয়ে দিতে পারো। 7, 7 আর 5 12, 2 হাতে 1, 5 আর 1 6, 6 4 10 শূন্য হাতে 1, 4 আর 1 5, 5 আর 2 7, তাহলে 27027। এই তোমাদের মধ্যে যারা নতুন আছো তারা যদি কোথাও কোনো জায়গায় প্রবলেম হয়, উইদাউট হেজিটেশন মাইকটাকে আনমিউট করে একটু আমাকে জানিও, ঠিক আছে, আমি কিন্তু রিপিট করতে রাজি আছি। বাট তোমরা যদি চুপচাপ থাকো তাহলে আমি ধরবো, কিন্তু বুঝতে পারছো, ওকে, তাই আমি কিন্তু আমার ফ্লোতে কন্টিনিউ করতে থাকবো। আর নতুন যারা আছে, যে নতুন যে জয়েন করলো লাইলা খাতুন, তাকেও আরেকবার রিপিট করে দিচ্ছি যে আমাদের যে আগের ক্লাসগুলো হয়েছে ওর প্লেলিস্ট লিংক তোমাকে দেখো ইনবক্সেও দেওয়া আছে, গ্রুপেও দেওয়া আছে, ডিসক্রিপশনে। তো সেখান থেকে কিন্তু অবশ্যই ওগুলো একটু দেখে নিও। আর তোমার সাথে আমি আসছি, কথায় আসছি, তোমার সঙ্গে একটু কথা আছে। হুম, এটা একটুখানি করিনি, তারপরে তোমার সঙ্গে কথায় আসছি। তাহলে দেখি কত আসছে, 3, 7 আর 4 11, হাতে 1, 2 এর আগে 3, 3 3 6, এখানে 1, 7 3 10, হাতের 1, 2 এর আগে 3, 3 3 6, এখানে 1। বাবারে, এত বড় আসবে নাকি 117-এর কিউব, আবার চেক করি তো। দাদা ঠিক এসছে একদম। কি বলছো, 1601, 1601? ওরে ওয়ান সিক্স বাপরে, ওয়ান সিক্স জিরো ওয়ান 613। আমি তো আজকে নতুন জিনিস শিখে ফেললাম, আমি বিশ্বাস করো আমি কোনোদিনও ট্রাই করিনি, আমি কোনোদিনও এটা তোমার ট্রাই সাথে এটা করিনি। আমিও করলাম, সেম চলে আসলো, আর আমি চেক করেও দেখলাম, দেখলাম আমি সিরিয়াসলি এই মেথড আমি কোনোদিন ট্রাই করিনি, আমি ভাবতেও পারিনি যে এরকম করে হয় এটা, মানে ওই ওই স্কোয়ারের ওইটা অব্দি আমি জানতাম, বাট এটাতেও যে এটা অ্যাপ্লিকেবল, ওয়াও, সাচ বিউটিফুল থিং, খুব সুন্দর, আমারও শেখা হয়ে গেল, ভেরি গুড। তাহলে দেখতেই পাচ্ছ যে 3 অঙ্কের কিউবও আমরা করতে পারছি, একটাই টেকনিক, অথচ দেখবে ইউটিউবে খুঁজলে দেখবে 3 অঙ্কের কিউব, 3 অঙ্কের স্কোয়ার করার গাদা গুচ্ছের চ্যানেলে গাদা গুচ্ছের জিনিস দেওয়া আছে। এটা তো হচ্ছে তোমার ইউনিভার্সাল মেথড, তুমি এটা যেটা বলো। এটা একদমই তাই, এটা ইউনিভার্সাল মেথড, এটা তুমি যে কারণ আমি দেখেছি ওরা যে ট্রিক্স গুলো বলে না, সেই ট্রিক্সে বলে যদি প্রাইম নাম্বার হয় তাহলে এটা প্রযোজ্য হবে, যদি অড নাম্বার হয় তাহলে এটা প্রযোজ্য হবে, যদি পূর্ণবর্গ বা পূর্ণ ঘন সংখ্যা যদি হয়, পারফেক্ট কিউব বা পারফেক্ট স্কোয়ার হয়, তাহলে এই সংখ্যাটা হবে না। মানে অনেক রকম রেস্ট্রিকশনস থাকে। আমার বক্তব্য, শিখবো এমন জিনিস রেস্ট্রিকশন কেন থাকবে? আমাকে একটা অস্ত্র এমন দেবে, আমি আমার মতন করে চালাবো। হ্যাঁ, বাকিটা আমার স্কিল এন্ড এক্সপার্টিজ এর উপর, যে আমি কতটা ভালো করে সেই অস্ত্রটা ইউজ করতে পারছি। একটা অস্ত্র দিয়েছে, ওর ডান দিকে গুলি চালানো যাবে না, বাম দিকে চলবে, উপরে চালানো যাবে না, নিচে চলবে, এ কেমন অস্ত্র? ওর আমার কোনো কালে পার্সোনালি পোষায় না এরকম জিনিস। তো যাক, খুব ভালো। আমি এটা নিয়ে একটা ডাউট ছিল যে 3 ডিজিটের কিউব যদি কখনো করা যায় কোনোভাবে, তো আমি কখনো ট্রাই করিনি, এটা আমারও বোকামো, আমার একবার ট্রাই করা উচিত ছিল আগে। তো যাক, আজকে ট্রাই করা হলো, আজকে শেখা হলো, খুব ভালো, ভেরি গুড। তো 3 ডিজিটের কিউবও কিন্তু আমরা একই টেকনিকেই করতে পারছি, ঠিক আছে, যেভাবে আমরা এই 3 ডিজিটের স্কোয়ার করলাম, একইভাবে কিন্তু আমরা 3 ডিজিটের কিউবও করতে পারছি। ওকে, এই আচ্ছা, আরেকজন জয়েন করছে, ওকে। আচ্ছা দেবাঞ্জন, একটু লেট হয়ে গেল, অডিও শুনতে পাচ্ছ তো? হ্যাঁ। আচ্ছা, অনেক ভালো ভালো জিনিস কিন্তু এখনো পর্যন্ত হয়ে গেছে। তো তুমি রেকর্ডিং থাকছে, সেটার লিংক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু অবশ্যই এটা রেফার করো, ঠিক আছে। ওকে, আজকে আমরা এখনো পর্যন্ত যেটা করলাম সেটা বলে দিই। আমরা 2 ডিজিটস এর স্কোয়ার করলাম, এখানে প্রথমে 2 ডিজিটস এর কিউব করলাম, তারপরে 2 ডিজিটস এর স্কোয়ার করলাম,
ওকে, তারপর আমরা যেটা করলাম, 3 ডিজিটস এর স্কোয়ার করা শিখলাম এবং 3 ডিজিটস এর কিউব করা শিখলাম। প্রত্যেকটা একই প্রসেসে হয়েছে, প্রত্যেকটার জন্য কোনো আলাদা আলাদা প্রসেসের রেফারেন্স কিন্তু নেই, প্রত্যেকটা কিন্তু একই মেথডে ফলো করা হয়েছে। দাদা আরেকটা 3 ডিজিটস এর কিউব করবো আরেকটা। আর একটা 3 ডিজিটস এর করা যায়, হ্যাঁ ডেফিনেটলি করা যায়, আরেকটা এক্সাম্পল আমরা পিক করবো, কিন্তু হ্যাঁ 3 ডিজিটস খুব বড় হয়ে গেলে কিন্তু তোমরা একটা জায়গায় সমস্যায় পড়বে, লাইক ধরো 239 এরকম টাইপের সংখ্যা চলে আসে, 23-এর কিউব তোমাকে জানতে হবে, মুখস্থ যেটাকে বলে আর কি। তাহলে তুমি 1 থেকে 30 অব্দি যেমন স্কোয়ার করেছো, 1 থেকে 30 অব্দি যদি কিউব করতে পারো তাহলে ভালো হয়, কিন্তু আমি বলবো দরকার নেই। কারণ এত বড় কিউব ন্যাচারালি এক্সামে এক্সপেক্টেড নয়, দেখা যায় না। যদি আসেও তাহলে করে দেবে সিম্পলিফিকেশন ফর্মে আসবে, সিম্পলিফিকেশনের মধ্যে কোশ্চেনটা এমন করে দেওয়া থাকবে যে তোমাকে কিউবটা হয়তো করতেই লাগবে না, দেখবো অন্য কোনো সংখ্যার সাথে কেটে কুটে যাচ্ছে ওটা। তাহলে আমি কেন অত ঝামেলা করবো? তাও যখন দেখতে যাচ্ছ এক্সাম্পল, একটা আমরা এক্সাম্পল হিসেবে নিতেই পারি। 239 নয়, তাহলে একটু ছোট সংখ্যা নেব আমরা, ধরো মোটামুটি 128 এরকম একটা ধরো আমরা কিউব নিচ্ছি। আচ্ছা, দেবাঞ্জন সমস্ত কিউব ভালো মুখস্থ রেখেছে, আমি আবার অত মুখস্থ রাখতে পারিনি, আমার 12-র পরে আমি ভুলতে শুরু করেছি। 12-র কিউব সম্ভবত 1728, ইফ আই এম নট রং, দেখো তো, বলো তো আমি কি ঠিক বলছি? তিনশো হ্যাঁ, আঠাশ 1728 তো, তাহলে আর 12-র রাতের 510 512 সরি। 512, হ্যাঁ। তো প্রথমে কি করব আমরা, 128 এই সংখ্যাটাকে 12 আর 8 এই দুই ভাগে স্প্লিট করব। 3 অঙ্কের সংখ্যা সব সময়, 3 অঙ্কের সংখ্যার ক্ষেত্রে একক ঘরে যেটা আছে তাকে আলাদা রাখবো, আর বাকি যে দুটো আছে সেগুলোকে একসাথে রাখবো। তো তাদের ইন্ডিভিজুয়াল কিউব করতে, 12-র কিউব করলাম, 8-এর কিউব করলাম, 1728 আসলো, আর 8-এর কিউব করলে 512 আসলো। উত্তরটা যদি 3 অঙ্কের সংখ্যায় আসে তাহলে ভালো, যদি 3 অঙ্কের সংখ্যায় না আসে তাহলে আগে একটা বা দুটো জিরো যেমন দরকার সেটা বসিয়ে আমাকে 3 অঙ্কের সংখ্যা ওটাকে বানাতে হবে। এটা আসলো। এবার এই ধারে আমি একটা স্পেস খালি রাখলাম। ওকে, ভেরি গুড। এবার কি করব, যেরকম আগে করছিলাম, 12 আর 8 দুই ভাগে ভাগ করেছি, এই 12 আর 8কে গুণ করব, তার সঙ্গে 128 গোটা নাম্বারটাকেই গুণ করব, আর যেহেতু পাওয়ারে 3 আছে তাই 3টাকেও আমি গুণ করব। চলো, ভেরি গুড। আচ্ছা, তাহলে 12 আর এটাকে 120 প্লাস 8-এ ভাঙতে পারি, তাহলে 3 দিয়ে করলে কত হবে, 3 12 36, 360 এবং 3 8-এ 24, 360 আর 24 যোগ করলে আছে 384। 384, এটার সঙ্গে আমি 8কে গুণ করছি, 8 ছেড়ে 32-এ 2, হাতে 3, 8 8-এ 64 আর 3-এ 67, 7 হাতে 6, 8 3-এ 24 আর 6 হয়ে যাবে এখানে 30, তাহলে 3072। এর সঙ্গে এবার 12 গুণ করা বাকি আছে, 12 করে দাও, 12 নাম তো আমরা জানি, 12 দুগুণে 24-এর 4, হাতে পড়লো 2, 7 12 84, আর 2-এ করলে হয় 86, 6 হাতে 8। এই 8টা যেহেতু জিরোর উপর গেছে তাই সোজা 8টাকে নামিয়ে দেবো, আর কিছু করার দরকার নেই। সবসময় মাথায় রাখবে যখন জিরো কোনো ডিজিট চলে আসবে তার যে ক্যারিটা, ওই ক্যারিটা সোজাই নামিয়ে দেবো, কেন, 12 শূন্য কত হয়, শূন্য, সেই শূন্যর সঙ্গে ক্যারিতে 8, ওটা যোগ করলে ওই 8ই পড়ে থাকে। আর বাকি 3 12 36, তাহলে 36864 চলে আসছে, একটা স্পেস খালি রেখে বসাও, 36864। 2 যোগ করবো এবার, এটা এই দুটোকে এবার জাস্ট প্লাস করে দেবো, 2 4 আর 1-এ 5, 6 5 11 হাতে 1, 8 আর 1-এ 9, 9 আর 8-এ 17 7 হাতে 1, 6 আর 1-এ 7, 7 আর 2-এ 9, আর 17 আর 3-এ হয়ে গেল 20। 2097152, এবার একটু ক্যালকুলেটারে মেরে দেখতে হবে। হ্যাঁ এটাই এসছে দাদা 2097152। আচ্ছা, ভেরি নাইস, তাহলে 2097152, ওকে। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই মেথডটা কিন্তু কাজ করছে, আমাদের ইউনিভার্সাল মেথড সব জায়গাতেই তাহলে কাজ করছে, দ্যাটস আ ভেরি গুড থিং। তো আমরা, ভালোই হলো, 2 ডিজিটস এন্ড 3 ডিজিটস এর আমরা স্কোয়ার এন্ড কিউব দুটোই শিখে নিলাম, বড় বড় সংখ্যা স্কোয়ার কিউব দেখো সামান্য কিছু লাইনস এর মধ্যে। কিন্তু হ্যাঁ, এগুলো করার জন্য আমাদেরকে কিছু শর্ত আছে, আমাদেরকে ওই ছোট ছোট সংখ্যার স্কোয়ারস গুলো ভালো করে মুখস্থ থাকতে হবে, আর মাল্টিপ্লিকেশন অ্যাডিশন এইগুলোর এক্সারসাইজটা ভালো থাকতে হবে। হুম যেন আমরা ওখানে না ফাঁসি, তবে করে গিয়ে কিন্তু আমরা এত বড় বড় সংখ্যার গুলো আরামসে ক্যালকুলেট করে নিতে পারি। ওকে, হয়তো কিছু স্পেশাল অ্যাপ্রোচ দেখতে পাবে যেখানে ওই যেটা বললাম আর কি, যে অ্যাপ্রোচ গুলোর অনেক লিমিটেশন আছে, এটা হলে হবে না, ওটা হলে হবে না, সংখ্যা এরকম হতে হবে, 1 থেকে 99-এর মধ্যে সংখ্যা, এই সরি 1 থেকে 25-এর মধ্যে সংখ্যা হলে এরকম হবে, আবার এত থেকে এত হলে তখন অন্য ট্রিক হয়ে যাবে, এরকম টাইপের তোমার অনেক রকম জিনিস থাকে। ঠিক আছে, এবার যদি ধরো মানে কি বলতে চাইছি, এবার
ওই প্রসেসগুলো যদি কাজে লাগানো যায় তাহলে হয়তো দেখা যাচ্ছে এর থেকে অনেক ফাস্ট, আরো ফাস্ট হয়তো অ্যান্সার আসবে। কিন্তু অত ফাস্ট করতে গেলে তোমাকে বিভিন্ন সংখ্যার জন্য বিভিন্ন রকমের আর কি মানে ট্রিক্স মাথায় রাখতে হবে। মানে ভাবো একটা তালা, মানে সরি তালা না, একটা চাবি। এমন একটা চাবি মাস্টার কি, যেটা দিয়ে তোমার সমস্ত তালা খুলে যায়। কিন্তু দেখা যাচ্ছে তালাটা বেশ ২-৩ বার হয়তো পাকাতে হচ্ছে চাবিটাকে। মানে একবারও ঘোরালাম আর খুলে গেল তা হয়তো হচ্ছে না। ৩-৪ বার পাকাতে হচ্ছে। তো কত মানে ১-১.৫ মিনিট টাইম লাগছে। ভালো কথা। আর দেখা যাচ্ছে তোমার কাছে হাজারখানা রুম আছে, তার হাজারখানা তালা আছে। আর তোমার কাছে হাজারখানা তালার হাজারখানা আলাদা আলাদা চাবি আছে। ভালো কথা। প্রত্যেকটা সঠিক চাবি দিয়ে যদি খোলো তাহলে এক পাকেই খুলে যাবে, ১ সেকেন্ডে খুলে যাবে তালা। কিন্তু এই হাজারখানা তালার কত নম্বর তালার কোনটা চাবি, এটা তোমাকে কনস্ট্যান্টলি মনে রাখতে হবে। বাই চান্স তুমি যদি ভুলে যাও কোন তালার কোন চাবি, তাহলে ভাবো হাজারটা চাবির গুচ্ছের মধ্যে ওই একটা তালার চাবি খুঁজে বার করা, তাতে যে সময়টা যাবে, ওর থেকে তোমার কাছে ওই মাস্টার কি থাকলে পরে ১ মিনিট টাইমটা ওর থেকে অনেক ফাস্ট, তাই নয় কি? ওই জন্যই আমি সবসময় চেষ্টা, আর বাই চান্স যদি তুমি প্রসেস ভুলে যাও যে পরীক্ষায় যে এরকম হতো না ওরকম হতো, গুলিয়ে গেল, ব্যাস হয়ে গেল। ওই একটা অঙ্ক করতে গিয়ে তোমার পুরো টাইম চলে যাবে, কনফিডেন্স লুজ হয়ে যাবে, আর সেলফ ডাউট তৈরি হবে। ওই জন্য আমি পার্সোনালি প্রেফার করি এই মেথডস গুলো বেটার। ওকে, আচ্ছা তাহলে বলো তোমরা সবাই এটা বুঝলে কিনা, মানে যারা প্রথম থেকে করছো আর কি। মাঝখানে যারা ঢুকেছে তারা হয়তো রিলেট করতে একটু অসুবিধা হবে, তাদের তাদের কাছে রেকর্ডিং ক্লাসের রেফারেন্স নিতেই হবে। আচ্ছা বলো তোমরা এগুলো বুঝতে পারলে নাকি, বলো, তাহলে করে আমি আজকে আরেকটা সেপারেট টপিকে আমরা ঢুকবো। আপাতত স্কোয়ার কিউবের টপিক থেকে আমরা নিষ্পত্তি পেলাম, এবার আমরা কিছু অন্য জিনিস আমরা ট্রাই করবো। বুঝতে পারছো সবাই? হ্যাঁ দাদা, বুঝতে পারছি। তুমি আরেকটা বলেছিলে ফ্র্যাকশন হ্যাঁ পার্সেন্টেজ হ্যাঁ দিয়ে হ্যাঁ, একটা ওটাই বই ধরবো। ছেলে পড়াবে। ওটাই ধরবো হ্যাঁ, এরপরে, ওটাই ওটাই ধরবো। আমার এটা ক্লিয়ার একদম পরিষ্কার। যাক, ভেরি গুড। তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। তা এবার আমরা যেটা করবো, এটা একদম নতুন টপিক, যারা পরেও পরেও এসছে তাদের জন্য এফেক্টিভ, তারা ভালো করে দেখতে পারে জায়গা থেকে। ফ্র্যাকশন অর্থাৎ ভগ্নাংশের ক্যালকুলেশন আমরা এখান থেকে শিখবো। ভগ্নাংশের ক্যালকুলেশন কি করে করতে হয়। দেখো, ধরো একটা দুটো ভগ্নাংশ আমাকে দেওয়া আছে, ঠিক আছে? ধরো 2/3 প্লাস 5/9 এরকম দেওয়া আছে। এবার আমাদেরকে এই ভগ্নাংশের যোগ করতে হবে। যারা আমরা ভগ্নাংশের যোগ ছোটবেলা থেকে করেছি তারা আমরা কি জানি, যে নিচে যে সংখ্যাগুলো আছে অর্থাৎ হর, এইগুলোর আমাকে কি করতে হবে, লসাগু নিতে হবে। লসাগু নেওয়ার পর তারপর আমাকে ওখান থেকে কি করতে হবে না, আমাকে ক্যালকুলেশন করতে হবে। এই যে ৩ আর ৯, আমরা কি করতাম, ৩ আর ৯ এর এলসিএম করতাম, লসাগু। ৩ আর ৯ লিখলাম, উৎপাদকে ভাঙলাম, ৩ একে ৩, ৩ ৩-এ ৯। তাহলে ৩ একে ৩, ৩ ৩-এ ৯, ৯ আসলো লসাগু, এখানে ৯ বসালাম। তাহলে নিচে ৩, এখানে ৩ ৩-এ ৯, ৩ দিয়ে কাটছে, ওই যেটা দিয়ে কাটলো সেটা দিয়ে উপরের হরটাকে লবটাকে গুণ করতাম। তো ৩ দুগুণে আসলো 6, প্লাস ৯ আর ৯ কাটলে ৯ একে ৯, ১ আসছে। আর উপরে ৫ দিয়ে গুণ করলে ৫ একে ৫ আসছে। তাহলে এই ৬ আর ৫কে যোগ করলে 11/9। আমরা একদম এরকম একদম পাতি ভাবে শিখেছিলাম ফ্র্যাকশন করা, রাইট? সবাই এটা শিখেছিল তো? এই প্রসেসটা সবার জানা আছে তো, হ্যাঁ কি না? হ্যাঁ। এই প্রসেসটা সবার মোটামুটি জানা আছে। ওকে, আমি ভুলে গেছি এটা। তুমি ভুলে গেছো? মনে পড়লো? হ্যাঁ, হ্যাঁ, একটু দেখে মনে পড়লো। আচ্ছা বেশ। তো এবার আমরা কি করব, আমরা কিন্তু এত ঝামেলা এখন করতে গেলে মানে আমাকে মনে রাখতে হবে ছোটবেলায় কিন্তু আমাকে এই একটা যদি ভগ্নাংশের যোগ করতে দিত, সেটার জন্য আমার কিন্তু একটা ভালো নাম্বার থাকতো, এবং সেটা করার জন্য পরীক্ষায় কিন্তু আমি ভালো সময় পেতাম অবভিয়াসলি। আর বয়সটাও ছোট ছিল, এই জিনিসটাই আমাদের কাছে তখন বিরাট বড় ব্যাপার ছিল। কিন্তু এখন সময়ের সাথে সাথে আমাদের বয়স বেড়েছে, আমাদের বুদ্ধি বেড়েছে, আমাদের পরীক্ষার স্তরও বেড়েছে। আজ আমরা যে পরীক্ষার জন্য প্রস্তুতি করছি সেই পরীক্ষায় কিন্তু আমাকে এই জিনিসটা করার জন্য ৫ সেকেন্ডও সময় দেবে কিনা সন্দেহ। ঠিক আছে? তাই আমাদেরকে একটু নিজেদের কায়দা কানুনটা পাল্টাতে হবে। দেখো কি করে করবো। অলওয়েজ যেটা মাথায় রাখতে হবে, ফ্র্যাকশনের যোগ বিয়োগের ক্ষেত্রে আমাদের যে ডিনোমিনেটর, ঠিক আছে, ডিনোমিনেটর অথবা যেটাকে বাংলায় আমরা বলি হর, এগুলোকে আমাকে কি করতে হবে, এগুলোকে সমান করতে হবে, সমান করতে হবে। ডিনোমিনেটর মাস্ট বি ইকুয়াল। ওকে, এটা করতে হবে। তো এখানে ডিনোমিনেটর বা হর কি কি আছে, ৩ আছে এবং ৯ আছে। ভালো কথা। তা আমাকে দুটো হর সমান সমান করতে হবে, কি করে করতে পারি? দেখো,
এই ভগ্নাংশটাতে 3 এর সঙ্গে আমি যদি একটা 3 গুণ করে দিই তাহলে 3 তিরিককে 9 হয়ে যাচ্ছে। তাহলে 9 আর 9 সমান হয়ে যাচ্ছে। হচ্ছে তো? খুব ভালো কথা। আচ্ছা, এবার একটা কথা বলো, নরমালি আমার ভগ্নাংশটা ছিল 2/3, নিচে একটা আমি 3 গুণ করছি নিজের স্বার্থে, কিন্তু 3টা তো আমি এমনি এমনি গুণ করতে পারি না, একটা সংখ্যা তো আমি হুট করে অ্যাড করতে পারি না, তাহলে তো অঙ্ক ভুল হয়ে যাবে। তাই আমাকে যাতে ভুলটা না হয় তাই আমি উপরেও আর একটা 3 গুণ করে দেবো। ওপর নিচে 3 গুণ করলাম মানে 3 এ 3 কেটে যাবে, অর্থাৎ কোনো মানে থাকলো না, কোনো এফেক্ট পড়লো না। ওকে, অর্থাৎ অঙ্কতে আমার কোনো ভুল হলো না। এবার আমি দেখো কি করছি, এই ভগ্নাংশটা তাহলে কি হবে, 3 দুগুণে উপরে আসবে 6 আর নিচে আসবে 3 3 9 প্লাস 5/9। এটা যেমন ছিল তেমন রাখলাম। এটাকে দেখো যদি কাটি, 3 দুগুণে 6 3 3 9, তাহলে 2/3 আবার ঘুরে চলে আসবে, কিন্তু কাটাকুটি তো করবো না, কারণ কাটাকুটি করলে আমার এই গুণটা করার কি মানে। এবার দেখো কি করছি, যেহেতু তলায় যে হরগুলো আছে সেগুলো সমান হয়ে গেল, তাই সোজা আমরা উত্তর লিখতে পারি। কিরকম, একটা ভগ্নাংশ দিলাম, হর 9 আছে দুটো সমান সমান, এটাই আমার হর হবে। ওকে, ডিনোমিনেটর এটাই থাকবে, এটাকে জাস্ট বসিয়ে দেবো। ওপরে যে লব বা নিউমারেটর দুটো আছে, লব বা নিউমারেটর দুটো যে আছে, কি কি, 6 আছে এবং 5 আছে, খুব ভালো কথা। মাঝে কি আছে, প্লাস আছে। তাহলে 6 প্লাস 5, 6 আর 5 যোগ করলে কত হবে, 11। ওই 11টাকে সিধা বসিয়ে দিলাম, 11/9 হয়ে গেল আমার ভগ্নাংশের যোগ। হ্যাঁ কি না? আর আমাদের আগের বারেও ক্যালকুলেশন করে 11/9ই এসছি। আরেকটা এক্সাম্পল দেখি বোঝার জন্য। ধরো আমি করছি 3/7 প্লাস 4/7। এখানে সহজ, কারণ এখানে অলরেডি তোমার হচ্ছে 3/7 করবো না। তাহলে ধরো এটাকে আমি করে দিচ্ছি 3/14 করে দিচ্ছি, 3/14 আর 4/7। তাহলে দুটো হরকে সমান করতে হবে, তা কি করতে পারি, এখানে আমি উপর নিচে দেখো 2 দিয়ে যদি গুণ করে দিই তাহলে 7 দুগুণে 14 আসছে, আর এখানে তো 14ই আছে, খুব ভালো কথা। তাহলে এখানে উপরে কত আসবে, এখানে 3/14 আসলো, প্লাস 4 দুগুণে এটা 8 থাকলো, আর 7 দুগুণে নিচে এটা 14 হয়ে গেল। দুটোরই তলায় 14 এবং 14 আছে, তাহলে একটা ভগ্নাংশ লিখলাম, তলায় 14 লিখলাম। আর কি হবে, ওপরে 3 আছে আর ওপরে 8 আছে, মাঝখানে যোগ আছে, তাহলে 3 প্লাস 8 করলে করে দাও, 3 প্লাস 8 কত হয়, 11 হয়, তাহলে বসিয়ে দিলাম 11/14, 11/14, এখান থেকে আরামসে অ্যান্সার চলে আসছে। হ্যাঁ কি না? ওকে, বোঝা গেল? হুম। একইভাবে ধরো, যদি আমার কাছে একটা যদি তোমার বিয়োগ থাকতো, ধরো 11/7 মাইনাস হয়তো রয়েছে আমার কি থাকতে পারে, হয়তো যে 2/21, 2/21, ধরো এরকম রয়েছে, 11/7 মাইনাস 2/21। তাহলে কি করব, দুটোকেই হর সমান করতে হবে। তাহলে এখানে দেখো উপর নিচে যদি আমি 3 দিয়ে গুণ করি, তাহলে এখানে 7 3 21 আর 21 এটা চলে আসছে। তাহলে এটা কত হবে, 11 3 33 চলে আসলো, এটা 7 3 21 আসলো নিচে, মাইনাস 2/21 চলে আসলো। তাহলে অ্যান্সার কত হবে, ডাইরেক্ট 21 আর 21 সমান সমান, তাহলে তলায় এখানে 21 বসিয়ে দিলাম, ওপরে 33 আছে আর 2 আছে, আর মাঝখানে মাইনাস আছে, তাহলে 33 মাইনাস 2 করে দিলাম, 33 থেকে 2 বাদ দিলে কত হয়, 31 হয়, বসিয়ে দিলাম 31, 31/21 হয়ে গেল। বুঝতে পারছো আশা করছি যে ভগ্নাংশে তাহলে যোগ আর বিয়োগ কেমন করে করব আমরা অতি সহজে। ঠিক তো? ক্লিয়ার? নাকি আরেকবার বলতে হবে, বলো, বলতে হলে বলে দিচ্ছি। হুম, বুঝতে পেরেছি। সারা শব্দ কেউ দিচ্ছে না মানে আমি তাহলে কন্টিনিউ করতে পারি। ওকে, আচ্ছা, এটা তো গেল ভগ্নাংশের আমার যোগ আর বিয়োগ। আচ্ছা, আরো কিছু পার্ট আছে ভগ্নাংশে, সেটা হচ্ছে কি, মিক্স ফ্র্যাকশন বা মিশ্র ভগ্নাংশ বলে একটা, মিক্স ফ্র্যাকশন। এটা কি করে করবো একটু দেখো। ধরো একটা ফ্র্যাকশন আছে 13/4। আমরা ছোটবেলায় পেলে কি করতাম, 13/4 এরকম যদি পেতাম, 4 আর এখানে 13 দিয়ে ভাগ করতাম, 4 3 12 করতাম, এখানে 1 আসলো, 3 পূর্ণ 1/4 এরকম করতাম, এই একটা উপরে যেত আর 4টা তলায় আসতো, এরকম করে করতাম, তাই তো? এই জিনিসটাই এখন একটু অন্য স্টাইলে করবো, কিরকম, তলায় 4 যেমন আছে লিখে দিলাম, এবার মাল্টিপ্লাই করলাম, 4 1 4, 4 2 8, 4 3 12, 4 4 16। দেখো 4 4 16 যখন আসছে তখন কি হচ্ছে, 13 থেকে এটা বড় হয়ে যাচ্ছে, তাই কেটে গেল। 4 4 16 তে হবে না, 4 3 12 দিয়ে হবে, কত আসবে, 4 3 এখানে বসে দিলাম, 4 3 12,
আর 12 সঙ্গে 13 আর 12 মধ্যে ডিফারেন্স কত? 13 আর 12 মধ্যে ডিফারেন্স হচ্ছে 1। তাহলে এখান থেকে 1 বসে দিলাম মাথায়। বোঝা গেল জিনিসটা এক লাইনে কি করে করছি? ধরো আরেকটা আসছে তোমার 21/2। কি করে করবো এটা? তলায় 2 বসিয়ে দাও। আর 21 হচ্ছে 2 এর সঙ্গে কত গুণ করলে আমি 21 এর কাছাকাছি অব্দি পৌঁছতে পারি? দেখো 2 10 20 আসছে, আর 2 11 করলে 22 হয়ে যাচ্ছে। তাহলে কত নেব? 2 10 20টা নেবে। 10 বসিয়ে দিলাম এখানে। 2 10 20। আর 20 আর 21 এর ডিফারেন্স কত? 1। মাথায় 1 টা বসিয়ে দাও। ধরো রয়েছে 19/8। ভালো কথা। 8 নিচে বসালাম। 8 দুগুণে 16, 8 তিনে 24 করলে বড় হয়ে যাচ্ছে, তাই 8 দুগুণে 16 2 বসালাম। 8 দুগুণে 16 রাখলাম। তাহলে 19 আর 16 তে কত ডিফারেন্স? 19 আর 16 তে ডিফারেন্স হচ্ছে আমার 3। এই 3 এখানে বসিয়ে দিলাম। আরেকটা নাও। ধরো তুমি এখান থেকে 19, না 19 না, 19 এর বারবার করবো না। ধরো এখানে 29/9 করে দাও। 29/9 কত আসতে পারে দেখে নি। তলায় 9 রাখলাম। আচ্ছা 29 মানে দেখো, 9 দুগুণে 18, 9 তিনে 27, 9 চারে 36। 9 চারে 36 করলে বেশি হয়ে যাচ্ছে, তাই 3 দিয়ে কাটবো। 9 তিনে 27 কত আসছে? 27। 29 আর 27 এর ডিফারেন্স কত হচ্ছে? 2 হচ্ছে। এখানে 2 বসিয়ে দিলাম। 3 পূর্ণ 2 এর নয়। বোঝা গেল? মিশ্র ভগ্নাংশে তাহলে কনভার্সন মানে এক লাইনে করতে পারা যাবে আশা করছি। দাদা লাস্টের দুটো পয়েন্টেও বলে দেবে? পয়েন্ট মানে বুঝলাম না। মানে যেরকম 1/4টা এরকম 3.25 লিখতে পারি, এটা 10.5 লিখতে পারি, সেরকম এটা 2 পয়েন্ট কত হবে? আচ্ছা মানে ওইটা তোমার দেখো, ওইটা ওই ডেসিমালস গুলো তোমার লাগবে না ইন দ্যাট কেস, যদি তুমি ডেসিমালি যদি জানতে চাও। আর সেটা করার জন্য তোমার কাছে উপায় আছে। হ্যাঁ, এবার তুমি যদি ইন্ডিভিজুয়াল ফ্র্যাকশনের ডেসিমাল করতে যাও তাহলে করে অনেক করতে হবে। হ্যাঁ, অত করার দরকার নেই। যেটা আননেসেসারি ইনফরমেশন সেগুলো ক্যারি করবো না মাথায়। কারণ হচ্ছে কি বলতো, তোমাকে এরপরে যখন কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে তখন দেখবে ইনফরমেশনের পাহাড় হয়ে গেছে। আর তুমি তখন এত ইনফরমেশন মাথাতেও রাখতে পারবে না। হুম। কিছু বেসিক ইনফরমেশন যেগুলো বলেছি। হ্যাঁ বলো, কেউ কিছু বলতে চাইছো? দাদা বলছি যে এই যে তোমার মিক্স ফ্র্যাকশন যেটা, সেটা হচ্ছে মানে নিচে যেটা থাকবে সেটাই বসবে, হুম। প্লাস হচ্ছে যেটা সব থেকে কাছের সংখ্যা দিয়ে গুণ মানে আমি মানে দেখবো, আর তারপরে তোমার ওর সাথে কত মানে সাথে ডিফারেন্স। সাথে শুনতে শুনতে দেখবে ডিফারেন্স, সেটাই হবে, তাই তো এই জিনিসটাই। একদম এই 3টে স্টেপ ফলো হচ্ছে, এই 3টে স্টেপ ফলো হচ্ছে, ব্যাস আর কিছুই না। আচ্ছা কিছু ফ্র্যাকশন যেমন 1/2, 1/4, 1/3, 1/5, ঠিক আছে। এইগুলো অব্দি যেমন হচ্ছে তোমার জানা যেতে পারে, ঠিক আছে। এগুলো 1/2 করলে আসবে কত? 0.5 আসবে। 1/4 করলে আসবে তোমার 0.25 আসবে। 1/3 করলে তোমার আসবে 0.33 আসবে। 1/5 করলে তোমার হচ্ছে 0.2 আসবে। ঠিক আছে। এইগুলো তুমি করতে পারো। যেটা মাথায় রাখতে হবে, এই এই পয়েন্ট ডেসিমাল গুলো থেকে মাথায় যেটা রাখতে হবে, পার্সেন্টেজ টু ফ্র্যাকশনের কনভার্সন। ওটা যখন পার্সেন্টেজের সেকশনে ঢুকবো তখন করাবো। ওইটা বেশি ইম্পর্টেন্ট। ওটা মাথায় থাকলে আরো অনেক কিছুই মাথায় থাকবে। যেমন 1/7 যদি করি না, 1/7 করলে যতদূর আমার মনে পড়ছে 0.14 মতন কিছু আসবে। হুম। 0.14 মতন আসবে। এবার এগুলো কেন আসছে সেটাও বলে দেবো, কারণ 1/7টাকে যদি পার্সেন্টেজে করো তাহলে 14.14% চলে আসে। মানে বেসিক্যালি 1/7 ইন্টু 100 যদি থাকে তাহলে এটা হয় 14.14%। ঠিক আছে। ওকে। এবার 100 যখন নাই, তাহলে 14.14 কে যদি 100 দিয়ে ভাগ করে দিই তাহলে এক্স্যাক্টলি 1/7 এর ফ্র্যাকশনের ভ্যালু কত সেটা বেরিয়ে যাবে। 14.14 কে 100 দিয়ে ভাগ করা মানে দশমিক দু ঘর ধরবে, তাহলে 0.14 পড়ে থাকে। 14 14 14 এরকম করে চলতেই থাকবে, জাস্ট 0.14 পড়ে থাকে। তো একবার এইটা শিখে গেলে তোমার এইটা আরামসে তুমি নিজেই করে নিতে পারবে। হুম। কিন্তু এইটা বেশি পরীক্ষায় অ্যাপ্লিকেবল নাকি এইটা, এটা অতটা অ্যাপ্লিকেশন নেই এক্সামে, ঠিক আছে। বাট এইটা তোমার অনেক বেশি অ্যাপ্লিকেশন আছে। ওকে, তো ওইটাতে আমরা যখন করবো তখন আমরা ওগুলো ভালো করে ডিসকাস করবো, ডোন্ট ওয়ারি। আচ্ছা, তাহলে মিক্স ফ্র্যাকশনের কনভার্সনটা আমরা দেখলাম যে কিরকম করে কনভার্ট করতে পারি। আচ্ছা, মিক্স ফ্র্যাকশনে আরো একটা ভূমিকা আছে। কি ভূমিকা? ধরো এই 5 পূর্ণ 2 এর সাথে এরকম একটা লেখা আছে, ঠিক আছে, এটা একটা মিক্স ফ্র্যাকশন। এটাকে আমরা চাইলে 5+2/7 এভাবেও কিন্তু লিখতে পারি। হুম। এভাবেও লেখা যায়, এটা মাথায় রাখতে হবে। এটা হয়তো অনেকের জানা থাকতেও পারে, আবার অনেকের নাও জানা থাকতে পারে। যেমন আমি যখন প্রথম দেখেছিলাম আমি তো অবাক হয়েছিলাম, কারণ আমি জানতাম না এরকম করে হয় জিনিসটা। যে কোনো মিক্স ফ্র্যাকশন, ধরো 10 পূর্ণ 2 এর 3 আছে, তাহলে এটাকে আমি 10+2/3 এরকম করেও লিখতে পারি। ঠিক আছে। এইটা আমরা মাথায় রাখবো। ওকে। যখন এতদূর অব্দি আমরা মাথায় রাখলাম,
তাহলে আমরা মিক্স ফ্র্যাকশনের যোগ বিয়োগও করতে পারবো। আমরা নর্মাল ফ্র্যাকশনের যোগ বিয়োগ করেছিলাম, তো মিক্স ফ্র্যাকশনের যোগ বিয়োগ করতে পারি। যেমন ধরো 5 পূর্ণ 2 এর 7 প্লাস আমরা করছি 3 পূর্ণ 1 এর 7, এটা করবো। তো এটা করা মানে কি? এটা করা মানে দেখো, আমরা জানি 5 + 2/7 এভাবে ভাঙা যায়, +3 + 1/7 এভাবে ভাঙা যায়। তো আমি পূর্ণ সংখ্যাগুলোকে আমি আলাদা করে যোগ করে নিতে পারি, 5 আর 3 যোগ করলে 8 হয়। আর ভগ্নাংশগুলোকে আমি আলাদা করে যোগ করতে পারি, 2/7 + 1/7 করে। অর্থাৎ মিক্স ফ্র্যাকশন যখনই পাবো আমি কি করব, এই পূর্ণ সংখ্যাগুলোকে কিছু ভাববোই না, এদেরকে যোগ বিয়োগ যাই এদের মধ্যে চিহ্ন আছে, সম্পর্ক আছে, আমরা ওটা এর উপর করে পরে পূর্ণ সংখ্যার রেজাল্ট কি আসলো সেটা লিখে দেবো। বাকি ভগ্নাংশগুলোকে আলাদা করে ওদের যা কার্যকলাপ সেটা আমরা স্যার। এই ভগ্নাংশে দেখো 7 আর 7 নিচে তোমার সমানই আছে, তাহলে লিখলাম। ওপরে 2 আছে আর 1 আছে, মাঝখানে যোগ আছে, তাহলে 2 + 1 করলে এখানে 3 আসছে, লিখলাম। আর এখানে 8 + 3/7 হচ্ছে, তাই এটাকে আমি ঘুরিয়ে আবার 8 পূর্ণ 3 এর 7 এর উপরেও লিখতে পারি, একই ব্যাপার। বোঝা গেল? আরেকটা য- হ্যাঁ। আরেকটা যদি এক্সাম্পল নিই এখান থেকে। আচ্ছা, এখানে পেজ কমপ্লিট হয়ে গেল, পেজ শেষ হয়ে গেছে, তাহলে আগের পেজ আমি ইরেজ করছি এখান থেকে। ধরো এই পেজটাকে আমি ইরেজ করে দিলাম একটু। তো ধরো আরেকটা আমি এক্সাম্পল দিচ্ছি, 9 পূর্ণ 3 এর 5 মাইনাস, মাইনাস না প্লাসই করো এখন আপাতত, 8 পূর্ণ 2 এর 25 এরকম করে করছি, ঠিক আছে? তো কি করে করব? এই 9 আর 8 পূর্ণ সংখ্যা, আগে এগুলোকে কাজ সেরে নাও। 9 আর পূর্ণ সংখ্যা 8, 9 + 8, তার 9 আর 8 যোগ করলে 17 আসছে, ভালো কথা। আর এখানে 3/5 প্লাস 2/25 আমি আলাদা করে লিখলাম, খুব ভালো কথা। একটু ফাস্ট করব, 5 আছে, 25 আছে, তাহলে এখানে উপর নিচে যদি আমি 5 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে করে কি হবে, 25 চলে আসবে। তলায় 25টাকে লিখে দিলাম। 5 × 3 কত আসবে, উপরে 15 আসবে। এখানে প্লাস আছে, এখানে 2 আছে, 15 + 2 করলে কত হয়, 17 আসছে। আর এখানে 17 + 17/25 হতো, ডাইরেক্টলি লিখে দিতে পারি 17 পূর্ণ 17/25। বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ। Okay. আচ্ছা, একইভাবে যদি পূর্ণ সংখ্যার বিয়োগ থাকে, মানে ভগ্নাংশে যদি বিয়োগ থাকে, ধরো কথার কথা বলছি, এটা যদি ধরো একই সংখ্যা, একই জিনিসটা যদি বিয়োগ আকারে থাকতো, 9 পূর্ণ 3 এর 5 মাইনাস 8 পূর্ণ 2 এর 25, তাহলে কি করতো, এই 9 আর 8 মাইনাস করতাম, কত আসতো, 1 আসতো, তাই তো? এটা মাইনাস করতাম, 1 আসতো। আচ্ছা, আর 13/25 আর আর 3/5 মাইনাস 2/25, এটাকে আমি আলাদা করে রাখতাম, ঠিক আছে? এটা কত আসতো, এটা 25 করতাম। এটা 5 দিয়ে মাল্টিপ্লাই মানে 3 × 5, এটা উপরে 15 হতো, তো 15 থেকে 2 বাদ গেলে এটা কত আসতো, 13 আসতো। 13/25, এর সঙ্গে কত অ্যাড হচ্ছে, 1 অ্যাড হচ্ছে, তাহলে 1 পূর্ণ 13/25 এরকম করে অ্যান্সার হয়ে যেত আমার, হ্যাঁ কি না? তাই তো? হ্যাঁ। হ্যাঁ। ওকে, যাক, তাহলে মোটামুটি এই পোর্শনটা তোমাদের তাহলে ক্লিয়ার। আচ্ছা, যখন এটা ক্লিয়ার, তাহলে ভগ্নাংশের আমরা আরেকটা জিনিস এখান থেকে করব, কি করব এখান থেকে, আমরা আরেকটা জিনিস যেটা করব তোমার হচ্ছে, হুম, ওই কি করা যায়, হ্যাঁ, আমরা ভগ্নাংশের একটু বিয়োগের দিকে কতগুলো জিনিস দেখবো। 3 - 1/2, যখনই যখনই দেখবো আমরা যে একটা পূর্ণ সংখ্যা থেকে একটা ভগ্নাংশ বিয়োগ হচ্ছে, ভালো করে বুঝবো, একটা পূর্ণ সংখ্যা তার থেকে একটা ভগ্নাংশ বিয়োগ হচ্ছে, তাহলে তখন আমরা কি করব, তখন একটাই কাজ করব, যে কোনো ভগ্নাংশ বিয়োগ হোক না কেন একটা পূর্ণ সংখ্যা থেকে, যে কোনো, নর্মালি যদি এটা হতো তাহলে কি হতো, আমাকে উপর নিচে সমান করতে হতো, এখানে নিচে কি আছে, কিছু নাই, মানে 1 আছে, তাহলে উপর নিচে আমাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হতো, তাহলে নিচে 2 আসতো, তাহলে নিচে পুরোপুরি 2 আসতো, উপরে 3 দুগুণে 6 হতো, 6 মাইনাস 1 করলে 5/2 আসতো। 5/2টাকে আমি যদি মিক্স ফ্র্যাকশনে ভাঙতাম কত হতো, নিচে 2, 2 দুগুণে 4, এত অব্দি আসছে, তারপরে 3 দুগুণে 6 বড় হয়ে যাচ্ছে, তাই 2 দুগুণে 4, 5 আর 4 এর ডিফারেন্স হচ্ছে 1, তাহলে 2 পূর্ণ 1 এর 2 এরকম আসতো, বা আড়াই বলা ভালো এটাকে, এরকম আসতো। এটা হচ্ছে নর্মালি আসতো, বাট এটাকে আমরা আরো সুন্দরভাবে করতে পারি, আরো ফাস্ট করতে পারি এই জিনিসটাকে, কত, 3 - 1/2 ধরো আছে, কি করব, না, প্রথমেই এই যে পূর্ণ সংখ্যাটা থেকে আমরা কি করব, 1 কমিয়ে দেবো, যাই থাকুক না কেন 1 কমিয়ে দেবো। 3 থেকে 1 কমলে কত হয়, 2 আসে, ভালো কথা। এবার একটা আমরা ভগ্নাংশ দেবো, ওকে, নিচে যেটা আছে হর, সেটাকে যা আছে তাই লিখে দেবো,
যেমন আছে তেমন লিখে দেবো, কোনো চেঞ্জ করব না। আর উপরে লবের জায়গায় কি হবে সেটা কি করব, এই ভগ্নাংশের লব আর হরের মধ্যে বিয়োগ করলে মানে ডিফারেন্স করলে যা হয় 2 আর 1 ডিফারেন্স করলে কত হয় 1, এই 1টা বসিয়ে দেবো, হয়ে গেল আমার অ্যান্সার। অর্থাৎ পূর্ণ সংখ্যা থেকে 1 কমালাম, ভগ্নাংশের লব যেটা ভগ্নাংশের হর যেটা আছে সেটাকে যেমন ছিল তেমন বসালাম, আর লবের জায়গায় কি করলাম, মূল ভগ্নাংশের লব আর হরের যেটা বিয়োগফল বা ডিফারেন্স সেটাকে আমরা পুট করে বসিয়ে দিই। গট ইট? এটাই যদি আমরা একটা বড় ভগ্নাংশে অ্যাপ্লাই করি কি হয় দেখো, 35 মাইনাস 3/11, ধরো এরকম একটা নাম্বার আমাকে দেওয়া আছে, কি করব, এই 35 এটাকে প্রথমেই 1 কমিয়ে দেবো, কত হবে 34 হবে, ভালো কথা, ভগ্নাংশ দিলাম, এই 11টা যেমন আছে নিচে বসিয়ে দিলাম, আর এই 11তে আর 3-এ কত ডিফারেন্স হয়, 11 আর 3-এ ডিফারেন্স করলে 8 আসে, এই 8টা এখানে বসিয়ে দিলাম। কেমন, এক লাইনে অ্যান্সার হচ্ছে, এক লাইনে অ্যান্সার হচ্ছে। এই পেজটাকে ইরেজ করছি একটু, ধরো আরেকটা করছি আমি এখান থেকে 63 মাইনাস 1/4 এরকম করছি, ভালো কথা, কি করব, 63 থেকে প্রথমেই 1 কমাবো, 62 চলে আসলো, এখানে 4 আসবে, এখানে 4 আর 1-এর ডিফারেন্স কত, 3 হয়, 3 আসবে, 62 62 পুরো 3-এর চেয়ে, কেমন, ডাইরেক্ট। আচ্ছা, তো তোমাদের মধ্যে অনেক কিন্তু আগে ক্লাস করেছো, এবং বিশেষ করে দেবাঞ্জন আগে পড়া আছে, তো দেবাঞ্জন তোমার কি এই অ্যাপ্রোচ গুলো জানা ছিল আগে? না। এগুলো জানা ছিল না, আচ্ছা, তার মানে তুমি কিন্তু দেখো, তুমি আগের দিন যেটা একটুখানি হতাশা প্রকাশ করছিলে আমার কাছে ইনবক্সে, যে দাদা আমি তো 1 বছরের ওপর ধরে প্রিপারেশন করছি কিন্তু আমাকে নিজেকে বিগিনার বিগিনার বলেই মনে হচ্ছে, তো মানে এটা একটা ডিমোটিভেটিং একটা তোমার টোন মনে হলো তোমার কথাতে। তো আমি তোমাকে দেখো ওটাই বলতে চাইবো যে ডাজেন্ট ম্যাটার তুমি কতটা টাইম ধরে ইনভলভ আছো, তুমি এফেক্টিভ ইনভলভমেন্টটাকে ক্যালকুলেট করতে হবে, যে হ্যাঁ ভাই আমি একদম প্রপার ওয়েতে এত মাস পড়লাম বা এত বছর পড়েছি, তাতেও যদি আমার ফলাফল না দেখতে পাচ্ছি, রেজাল্ট ভালো না আসছে, দেন উই হ্যাভ টু রিকনসিডার, তখন আমাদেরকে চিন্তা করতে হবে যে কি করা দরকার এবং কি চেঞ্জেস করা দরকার, ঠিক আছে, বা আদৌ আমি এই ফিল্ডে আমি সাকসেসফুল কি হতে পারবো কিনা, বা আমার মধ্যে ক্যাপাবিলিটি আসছে কিনা, এটসেট্রা এন্ড অল। কিন্তু ক্যাপাবিলিটি বা যোগ্যতার কোনো প্রশ্নই নেই, কারণ অনেক অনেক মানে নর্মাল স্ট্যান্ডার্ডের স্টুডেন্ট যারা, লেস মেরিটোরিয়াস স্টুডেন্ট যারা, তারাও কিন্তু প্রপার ওয়েতে গাইডেন্স এবং প্রপার মানে লেবার এন্ড এফোর্টস দিয়ে পড়ে তারাও কিন্তু এক্সাম ক্লিয়ার করে চাকরি নিয়েছে। তো এটা কোনো প্রশ্নই নেই, যোগ্যতার এখানে কোনো প্রশ্নই নেই, মাথার বুদ্ধি মেধা এগুলো ডাজন্ট ম্যাটার, ওকে। আর সব থেকে মজার বিষয়, তুমি যদি মেধাবী হও, কটা সাবজেক্টে মেধাবী হবে, সব সাবজেক্টে সবার মেধা সমান হয় না, আমি বলতে পারি আমার ম্যাথস খুব ভালো, রিজনিংও মোটামুটি বেশ ভালো, কিন্তু ইংলিশ আমার অত ভালো নয়, অন্তত ম্যাথ রিজনিং লেভেলে নেই, তো আমাকে তো ইংলিশের জন্য খাটতে হয়েছে, তবে করে কি না আমার এক্সাম ক্লিয়ার হয়েছে। আমাকে তো কারেন্ট অ্যাফেয়ার্স তো আমার একেবারেই পুয়ার ছিল, মানে একদম মানে পুয়ার বলতে পুয়ারেস্ট একেবারে, যদি কিছু হয় ওরকম, মানে আমি কখনো কারেন্ট অ্যাফেয়ার্স এ 10 পাইনি, ভাবতে পারছো, মানে 2 সংখ্যার নাম্বার কখনো পাইনি, আউট অফ 50 বা আউট অফ 40 যাই এক্সাম হয়েছিল না কেন মেন্সে, আমি আজ অব্দি তো কখনো তুমি কারেন্ট কত অ্যাফেয়ার্স, পেয়েছিলে? আমি পেয়েছিলাম যে মানে যেটাতে আমার সিলেকশন হয়েছিল ওটা আমি মনে হয় 6.5 কি 6.75 এরকম কিছু একটা পেয়েছিলাম। আর কাট অফ কত ছিল সেকশনাল ওটাতে? 2, 2 বা 1.5, হ্যাঁ এরকমই ছিল। বেঁচে গেছে তো। আর কম্পিউটার নলেজ ছিল, কম্পিউটার তো ছিল মনে হয় না? যারা আমি দেখেছি স্কোর কার্ড ভিডিও বানায়, হ্যাঁ এরকমই কাট অফ যায় আর ওরকমই সব ক্লিয়ার করে যায়, মানে আমি প্রচন্ড দেখেছি কারেন্ট অ্যাফেয়ার্স এ জি এর এরকমই কাট অফ যায়, 1 যায় 2 যায়, আমি স্কোর কার্ড অনেক দেখেছি ইউটিউবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাও তো তুমি 6 কি করে পেয়ে গেছো, তুমি যে বলছো তুমি পোরেস্ট ছিলে? না না, আমি 6 পেয়েছি, এবার তোমাকে বলি, আমার ব্যাচে যারা সিলেকশন নিচ্ছে তাদের মধ্যে অনেকে আছে এই সেম পেপারে 12, 13, 15 এরকমও পেয়েছে, এবার তুমি ভাবো তাহলে তোলা সম্ভব, তোলা সম্ভব। এবার আমি পাইনি বা আমার কারেন্ট অ্যাফেয়ার্স পুয়ার ছিল, উইক ছিল, আমি অতটা ভালো সাস্টেন করতে পারতাম না, প্লাস হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স একটু লাগ বলেও ফ্যাক্টর কাজ করে, তুমি যে সোর্স থেকে পড়ছো সেই সোর্স থেকে যে মোটামুটি ভালো কমন পাবে কিনা সেটারও কোনো গ্যারান্টি নেই, তাহলে তুমি যে সোর্সই ফলো করো না কেন, কটা সোর্স ফলো করবে তুমি, আর যদি হাজারটা সোর্স কারেন্ট ফলো, অ্যাফেয়ার্স এ প্রচুর সোর্স তো। হ্যাঁ যত খুশি সোর্স ফলো করতে পারো, মাথাতেও তো থাকবে না, সব তো মাথাতেও রাখতে হবে, এটাই হচ্ছে কম্পিউটারে ব্যাপার। কত পেয়েছিলে দাদা? আমি কম্পিউটারে পেয়েছিলাম যতদূর মনে হচ্ছে আউট অফ 40 ওটা মনে হয় 31 কি 32 এরকম, ওই এই সেকশনটাই আমাকে বাঁচিয়ে দিয়েছে, আদারওয়াইজ আমাকে অন্য ম্যাথ রিজনিং তো বাঁচাতোই বরাবর, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আমাকে মেরে ফেলতো। হুম। তো ওই জন্য তুমি বলছিলে যে তোমাকে বাকি সমস্ত সাবজেক্ট গুলো ডুবাচ্ছিল। হুম 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 হুম, একদম একদম, বাকি সাবজেক্টস আমাকে ডোবাতো, বাট এই সাবজেক্টটাই হচ্ছে আমাকে খুব মানে আহ
মানে মানে কি বলবো, মানে একদিকে উঠছি তো একদিকে পড়ে যাচ্ছি, তো দি আলটিমেটলি নেট রেজাল্ট জিরো। তো এটাই হচ্ছে পয়েন্ট, মেধা তোমার সব জায়গায় থাকবে না, যেখানে মেধা নেই সেখানে তোমাকে খাটতে হবে, যেখানে মেধা আছে সেখানেও খাটতে হবে, যাতে করে মেধাটা আরো শার্প হয়, আরো শাইন করে, পলিশ করে। হুম। তো এটাই হচ্ছে পয়েন্ট। তো ওটাই বলবো যে এফেক্টিভ প্রিপারেশন, আশিস স্যার একটা কথা খুব ভালো বলেন, যে কথাটা আমিও ফলো করি এবং আমি খুব মানি, যে এফেক্টিভলি তুমি 2 বছর দাও, 2 ইয়ার্স, গিভ ইউর বেস্ট 2 ইয়ার্স। হুম। তাতেও যদি তোমার ব্যাংক এক্সাম ক্লিয়ার না হয়, দেন লিভ ইট, ছেড়ে দাও, আর দরকার নেই করার, অন্য কোনো অপশন দেখো, রিকনসিডার ইউর সেলফ। কিন্তু এই 2 বছরের মধ্যে এক টুইস্ট আছে। এই 2 বছর মানে ক্যালেন্ডারের হিসেবে 2 বছর নয় কিন্তু, এই 2 বছরের প্রত্যেকটা দিন, মানে একটা দিনকে তুমি কাউন্ট করবে কি হিসাবে, যদি সেই দিন, একটা দিন হয় তোমার 24 ঘন্টা, সেই 24 ঘন্টার মধ্যে কমসে কম 8 থেকে 10 ঘন্টা সলিড স্টাডি করলে, তুমি সলিড স্টাডি, অর্থাৎ তুমি সেদিন তোমার যা ক্লাস করার ক্লাস করলে, প্র্যাকটিস করলে, হ্যাঁ, তুমি সেটাকে নিয়ে ভাবলে, স্ট্র্যাটেজি বানালে, পজিটিভ ম্যানারে তুমি ওটাকে নিয়ে চললে, তুমি মোট কথা কিছু না কিছু গেইন করলে, তাহলে করে তুমি কাউন্ট করবে এটা হলো আমার একটা দিন। এবার দেখা যায় পরের দিন তুমি সেটা করতে পারলে না, ক্যালেন্ডারে কিন্তু এই ডেটা কাউন্ট হলো, তোমার হিসাবে কিন্তু এই ডেটা কিন্তু হচ্ছে না কাউন্ট। বুঝতে পারছো ব্যাপারটা আমি কি বলতে চাইছি? এরকম করে তোমাকে হচ্ছে 2 বছর মানে কতদিন হচ্ছে, 2 বছর মানে 365 × 2 অর্থাৎ 730 দিন হচ্ছে, 730 ডেজ। এই 730 খানা দিন তোমাকে এইভাবে চালিয়ে যেতে হবে। হুম। 730 খানা দিন তোমাকে এইভাবে চালিয়ে যেতে হবে, বেশি তো নয়। দেখো 730 দিন যদি তুমি 10 ঘন্টা করে পার ডে দিতে পারো অন অ্যান এভারেজ, তাহলে 7300 ঘন্টা, মাত্র মাত্র 7300 ঘন্টা। 7300 ঘন্টার ডিফারেন্স তোমাতে আর তোমার চাকরি করাতে, সিলেকশন পাওয়াতে, মাত্র 7300 ঘন্টার ডিফারেন্স। এফেক্টিভ 7300 ঘন্টা। এবার তোমার এটা হচ্ছে পড়াশোনার হিসেবে 7300 ঘন্টা, তার মধ্যে আমরা তো হিউম্যান বিং, আমাদের হচ্ছে একটু শরীর খারাপ থাকবে, আমাদের একটু মন খারাপ থাকবে, আমাদের একটুখানি ঘুরতে যাওয়া থাকবে। আমরা চেষ্টা করবো এগুলোকে মানে অ্যাভয়েড করার, যাতে আমরা চেষ্টা করবো আমাদের ক্যালেন্ডারে যেন এই দিনগুলো খুব বেশি না আসে, ক্রস ডেজ যেন বেশি না আসে। আমরা চেষ্টা করবো যে যদি 10টা দিন আমি যদি পড়াশোনার ক্যালেন্ডারে আমার যদি কাউন্ট হয়, তো যেন আমার অরিজিনাল ক্যালেন্ডারও যেন সেটা 10 দিনই থাকে। এমন না অরিজিনাল ক্যালেন্ডারে আমার 15 দিন পেরিয়েছে আর 10 দিন হচ্ছে আমি পড়াশোনা করেছি, মানে 5টা দিনের গ্যাপ নিয়ে আমি চলছি, সেটা যেন না হয়। আর আশিস স্যার আরো একটা কথা বলেন, যে একটা গোটা 30 দিনের মাসে, 30 ডেজ, পুরো 30 দিনের মাসে তুমি একটা একটা হোল মান্থ, 1 মান্থ তুমি প্রপার স্টাডি করলে কিনা সেটা তুমি তখনই কাউন্ট করতে পারো, যদি 30 দিনের মধ্যে কমসে কম 26 দিন তুমি এই রুটিনটা ফলো করতে পারো। 26 দিন যদি তোমার এই জিনিসটা হয়, 8 থেকে 10 ঘন্টা সলিড স্টাডি, তবে করে তুমি সেটাকে একটা মান্থ হিসেবে কাউন্ট করতে পারো। তো এরকম করে টাইম ক্যালকুলেশনের ব্যাপার থাকে। এবার দেবাঞ্জন তুমি তাহলে এবার রিকনসিডার করো এই ফর্মুলার বেসিসে, তুমি যে লাস্ট 1 বছর ধরে অ্যাসোসিয়েটেড ছিলে, সেই 1 বছর কি তোমার প্রপার এইভাবে কি হয়েছে? তুমি এবার, হ্যাঁ, অনেকে বলবে দাদা আমি তো পড়াশোনায় টাইম দিয়েছিলাম, আমি তো পড়াশোনায় ফাঁকি দিইনি। তাহলে তাহলে ইউ হ্যাভ টু রিকনসিডার ইউর সোর্সেস, যে তুমি যে সোর্স থেকে পড়াশোনা করছিলে সেখান থেকে হয়তো তুমি প্রপার ফুল অন কমপ্লিশন, যেটা সিলেবাস কমপ্লিশন, সেটা তুমি হয়তো পাওনি। সিলেবাস কমপ্লিট হয়ে থাকলেও সেখানে যে যে টপিকস কভার করছে সেই টপিকস গুলো হয়তো কমপ্লিট ছিল না। এগুলো আমাদেরকে একটুখানি রিকনসিডার করতে হবে। তো ডিমোটিভেটেড হওয়ার কিছু নেই, প্রপার সোর্সটাও ম্যাটার করে এবং প্রপার গাইডেন্সটাও ম্যাটার করে। সবসময় স্টুডেন্ট একা একা করতে পারবে তা কিন্তু নয়। হুম। আই ওয়াজ লাকি এনাফ যে আমি ইউটিউব থেকে যে সোর্সেস গুলো ঘেটে ঘেটে করেছি, সোর্স গুলোও ভালো ছিল এবং সেই অ্যাকর্ডিং আমি নিজের এফোর্টসও দিয়েছিলাম, যতটা বেস্ট পসিবল ওয়েতে আমার দেওয়া সম্ভব ছিল আমি দিয়েছিলাম। হুম। এটা ব্যাপার। এবং আমি এক্ষেত্রেও দাদা চেষ্টা, তুমি কি ওই অনিল আগরওয়াল স্যারকে ফলো করতে মনে হয় না? হ্যাঁ, ওই স্যারকে ফলো করতাম। কিরকম, ওই স্যার হচ্ছে কিছু লেটেস্ট নিউজ ফিউজ গুলো শেয়ার করতেন আর কি, ব্যাংকের কি হচ্ছে না হচ্ছে ভেতরের খবর আর কি, কবে কোন নোটিফিকেশন আসতে পারে, রেজাল্ট কবে আসতে পারে, তখন ওইসব ম্যাটারের জন্য দেখতাম। স্যার এক্সামের আগে কিছু ভালো টিপস দিতেন, সেগুলো দেখতাম। ওই স্যারের টিপস একটা খুব ভালো আমার যেটা লাগে, সেটা হচ্ছে তোমার এক্সাম সেন্টার যেটা আছে সেটা যদি তোমার বাড়ি থেকে যদি দূরে হয়, অনেকটা দূরে হয়, তোমাকে বেশ কিছুটা জার্নি করে যেতে হবে, তো বেটার তুমি তার আগের দিন এক্সাম সেন্টারে পৌঁছে যাও, আগের রাতে, রাতের মধ্যে পৌঁছে যাও, সেখানে রাত্রেবেলায় কোনো একটা থাকার ব্যবস্থা নিয়ে স্টে নিয়ে পরে তুমি সেখানে থাকো, পরের দিন একদম ফ্রেশ মুডে ফ্রেশ মাইন্ডে তুমি এক্সাম দাও, দিয়ে বাড়ি চলে আসো।
কিন্তু কখনোই সকালবেলায় ভোরবেলায় উঠে জার্নি করে অনেকটা জার্নি করে ধকল নিয়ে এক্সাম হলে যাও না। ভালো প্রিপারেশন থাকলেও এক্সাম খারাপ হয়ে যাবে। এইটা একটা। আর হচ্ছে এক্সামের আগের দিন রাতে কিচ্ছু পড়বে না, মানে আগের দিন রাতে কেন, আগের গোটা দিন পুরো ফুল রিল্যাক্স করো, কিচ্ছু পড়বে না। কারণ এটা আমিও মনে করি, একটা দিন পড়ে তোমার যদি প্রিপারেশন ভালো থাকে, ওই একটা দিন না পড়লেও কিছু যায় আসবে না। প্রিপারেশন না থাকলে ওই একটা দিন পড়ে নিলেও তোমার কিছু লাভ হবে না। তাই এক্সামের আগের দিনটা ফুল চিল, ফুল রিল্যাক্স। এরকম কিছু টিপস উনি ভালো শেয়ার করতে। ওকে, আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেব। সেটা হচ্ছে কি, আমাদের যেটা হচ্ছে ওই ফ্র্যাকশনের যে প্লাস মাইনাস করছিলাম, দেখো 327, এটা বড় সংখ্যা, 327 মাইনাস 111/119। এখানে কি হবে দেখো, 327 হচ্ছে পূর্ণ সংখ্যা, সোজা আমি ওটার থেকে -1 করে দেবো, কত হবে, 326 হবে। ভালো কথা। এখানে কি করব, ভগ্নাংশতে 119 যেমন আছে তলায় তেমনই বসিয়ে দেবো। আর 119 আর 111-র মধ্যে এবার ডিফারেন্স কত, 119 আর 111-র মধ্যে ডিফারেন্স হয় তোমার 8, এই 8টা এখানে বসিয়ে দেবো। ঠিক আছে। অনেক সময় হবে দেখবে এই ফ্র্যাকশনে কিছু কাটাকুটি যাবে, কাটাকুটি গেলে কাটাকুটিও করতে পারি, নো প্রবলেম। ওকে, বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা ফ্র্যাকশনের যা যা রকমের যোগ বিয়োগ হতো সব রকম আমরা কিন্তু করলাম। সব রকমই আমাদের এখান থেকে হলো। তো এবার আমরা ফ্র্যাকশনের উপর দুই একটা আমরা এক্সাম্পলেরও অ্যাপ্লিকেশন একটু দেখে নিই, যে এক্সাম্পল কিরকম কিরকম হতে পারে। তো চলো ফার্স্ট এক্সাম্পল এটা ভালো রাখবো, ফ্র্যাকশন আর রুটের একটা কম্বিনেশন। রুট যেটা শিখলাম আমরা তার আর ফ্র্যাকশনের একটা কম্বিনেশন আমরা রাখছি। ধরো 16/x আছে প্লাস 48/2x আছে, ইজিক্যাল টু আমার √400 আছে, এরকম আমাকে দিয়ে রেখেছে। ভালো কথা। তো প্রথমে এটা কাটাকুটি যাচ্ছে, যখন কেটে নাও 2 24 48 24, তাহলে দেখো তলায় এখানেও এক্স, তলায় এখানেও এক্স, আমাকে এক্স এর মান বার করতে হবে। তো ভগ্নাংশের নিয়ম অনুযায়ী এক্সটা তলায় কমন হয়ে গেল, উপরে 16 আর 24 যোগ অবস্থায় আছে, কি করব, 16টাকে 10 + 6 মনে মনে, 24 আর 10-এ 34, 34 আর 6 হবে 40, তাহলে এটা হবে 40/x। ভালো কথা। √400, 400 এর রুট করলে হয় 20, 20 দুগুণে 40, কেটে গেল। এক্সটা এদিকে ক্রস মাল্টিপ্লাই হয়ে চলে যাবে, আর পাশে 2 পড়ে থাকবে, তাহলে x = 2, এখান থেকে আমার অ্যান্সার হয়ে গেল। বোঝা গেল? সলিউশন না বুঝতে পারলে আমাকে জানাও। হ্যাঁ, দাদা বলছি কি, এই যে আমি এই টাইপের কোশ্চেন গুলো একটু দেখেছি, মানে আমি ওই দেখে ঘাবড়ে যাই যে এক্স মানে কি বলছে, মানে এক্স মানে কি, এই জিনিসটা আমি বুঝতে পারি না। এক্স যখন দেওয়া থাকবে কোশ্চেনে, ভালো করে বলে দিচ্ছি, এক্স যখন দেওয়া থাকবে তখন এক্স এর মানে হচ্ছে এক্স এর ভ্যালু কত, সে এক্স এর ভ্যালুটা আমাকে বার করতে হবে। আর কখনো কখনো কোশ্চেনে এক্স এর জায়গায় হয়তো কোশ্চেন মার্ক দেওয়া থাকবে, তো কোশ্চেন মার্ক মানেও কিন্তু কোনো আননন, এক্স বা ওয়াই বা জেড তুমি যা খুশি ধরতে পারো, একটা আননন কিছু, তার জাস্ট ভ্যালু বার করতে হবে। এক্স দেখে ঘাবড়ানোর কিছু নেই, এক্সটা মানে হচ্ছে, ধরো তোমার নাম আমি জানি না, তো তোমাকে আমি একটা নাম দিচ্ছি, হ্যাঁ, একটা নাম দিচ্ছি, একটা ইমাজিন করছি, ইমাজিনারি নেম, ধরি তোমার নাম এক্স, তোমার নাম জানি না। তো এবার একটা ক্যালকুলেশন করতে কি বারবার কোশ্চেন মার্ক বসানো, বা বারবার দিস ইজ অ্যান আননোন ফেনোমেনন অফ ইউনিভার্সাল, মানে কি বলবো, ইউনিভার্স, মানে কসমোলজিক্যাল ইউনিভার্স, হয়তো এরকম কোনো একটা টার্ম, কোনো ফিজিক্সের হয়তো ক্যালকুলেশন হচ্ছে, করতো না আইনস্টাইন এরা বড় বড় ক্যালকুলেশন করতো না, মানে কসমোলজি নিয়ে বা কসমিক্স নিয়ে এসব করতো। তো ধরো ওরকম একটা কোনো ফ্যাক্টর, ওটাকে ক্যালকুলেট করে বার করছে, দ্য আননোন ফ্যাক্টর অফ কসমোলজিক্যাল ইউনিভার্স, হয়তো এরকম কিছু একটা বার করতে চাইতেছে। তো যদি বারবার ওই টার্মটা লেখে, তাহলে তো ওটা লিখতেই তো ক্যালকুলেশন করতে গিয়ে পাতা শেষ হয়ে যাবে, বোর্ড ভরে যাবে। ওই জন্য ওরা এক্স, ওয়াই, জেড, তারপরে আরো সিম্বলস হয়, যেমন অ্যাঙ্গেলস এর ক্ষেত্রে, কোণের ক্ষেত্রে আমরা আননোন থাকলে থিটা ধরি বা ফাই ধরি। হুম আরো থাকে থিটা, ফাই, সাই। বলো, আলফা বিটা, আলফা, বিটা, ডেল্টা, গামা, এগুলো আমরা ধরে থাকি। ডেল্টা। হুম তো ব্যাস, তো আর দাদা কিছুই না। কোশ্চেনে বেশিরভাগ মানে কোন সিম্বলটা সব থেকে বেশি মানে আসে, মানে এক্সই আসে বা কোশ্চেন মার্ক বেশি আসে, মানে তুমি সেইভাবে ট্রিট করো, আমি ওটাই বলতে চাইছি। মানে আমার পরে গিয়ে না, মানে একটা আমার ওটা হয় যে আমি দেখতে পেলে না আমার একটু মানে ঘাবড়ে যাই অ্যাংজাইটি। আমি। হ্যাঁ, আমি তোমাকে যেটা বলেছিলাম এর আগে, যে আমার হঠাৎ করে দেখলে ভয় লেগে যায়, যে মানে আমি তো এইভাবে শিখিনি বা আমি জানি না এটা। না না, দেখো এক্স দেখে ঘাবড়ানোর কিচ্ছু নেই।
ওটাকে জাস্ট একটা নাম্বার হিসেবেই ট্রিট করব। যেমন এখানে দেখো কি করলাম আমি এখান থেকে, ধরো ভালো করে বুঝবো, হ্যাঁ অ্যাকচুয়ালি অনেকে থাকে যখন আমাদের অ্যালজেব্রা নতুন নতুন ইন্ট্রোডিউসড হয় তখন এই ব্যাপারটাকে আমাকে বোঝা দরকার। এক্স এর কিছু প্রপার্টিজ যদি বলি, ধরো নর্মাল এক্স মানে এক্স, ধরো এক্স এর সঙ্গে তুমি একটা রয়েছে 2x, 2x মানে কিছুই না, টুটা জাস্ট এক্স এর সঙ্গে মাল্টিপ্লাইড অবস্থায় রয়েছে। এবার যদি এক্স এর ভ্যালু সাপোজ ধরো 2 হয়, তো 2 লেখাও যা, তুমি ধরো 2 × 2 লিখছো, তো 2x মানে তখন লিখতে পারি যে 2 × 2 এরকম। যদি ধরো 3x আছে, তাহলে তখন ওটাকে লিখবো আমরা 3 × 2। এবার ধরো তোমাকে একটা কোশ্চেন আছে 8/2 × 2, কি করি তখন আমরা 2 × 4 = 8 করে দিই, আর এখানে যেহেতু 2টা আছে তাই এখানে 2 × 2 = 4 এখানে কেটে দিই, ভালো কথা, এটাই তো করি। এবার ধরো 8/2x দেওয়া আছে, এবার x এর ভ্যালু কত আমরা জানি না, তাই x দিয়ে তো আমি 8কে কিছু কাটতে পারবো না, বাট 2টা এর সঙ্গে মাল্টিপ্লাইড রয়েছে, 2 আর 8কে 2 × 4 = 8 কেটে দিলাম, এটা হতে পারে। বোঝা গেল ব্যাপারটা? জাস্ট এইটুকুনি ডিফারেন্স কিন্তু, এখানে জাস্ট 2 একটা সংখ্যা আছে, এখানে এক্সট্রা একটা আননোন নাম্বার আছে, আননোন বলে এটাকে আমি কিছু কাটাকুটি তো করতে পারবো না, তাই 2 এর সঙ্গে মাল্টিপ্লাইড ছিল, এখানেও 2 মাল্টিপ্লাইড ছিল, তাই 2 দিয়ে যেমন কাটলাম এখানেও 2 দিয়ে ঠিক তেমনই কাটলাম। গট ইট? সিমিলার ম্যানারে ধরো তোমার কাছে রয়েছে x+2 + 3 + x, ধরো এরকম একটা রয়েছে, কি করব? কিচ্ছু না, সিম্পল যোগ। তখন এক্স এর সাথে এক্স এর যোগ করতে পারবো এবং পূর্ণ সংখ্যার সঙ্গে পূর্ণ সংখ্যার যোগ করতে পারবো। এবার নর্মালি আমরা যদি দেখি, ধরো 4+2 +3+4, মানে কথার কথা এক্স এর মান যদি 4 হয়, তো আমরা এখানে কি করবো, ওই তো 4 আর 2 6 হয়ে যায়, 4 আর 3 7 হয়ে যায়, 6 আর 7 13 হয়ে যায়, বসিয়ে দিতে পারবো এত সহজে। কেন? প্রত্যেকটা নাম্বার আমি জানি বলে। কিন্তু এক্স এর তো এখানে ভ্যালুটা জানি না, তো যখন জানি না তখন আমি এক্স কে আমি সিধাসিধিতে যোগ করতে পারবো না, কেবলমাত্র দুটো দুটো যদি এক্স থাকে তাদের মধ্যেই যোগ বিয়োগ সম্ভব হবে। একটা এক্স তার সঙ্গে আরেকটা এক্স জুড়লো, তাহলে কটা এক্স হলো? 2x হলো। আর এদিকে 2 আছে, এদিকে 3 আছে, যোগ করলে কত হলো? 5 হলো। 2x + 5। ওকে, দ্যাটস ইট, আর কিচ্ছু না। দুইখানে এক্স যোগ হচ্ছে তাই 2x হচ্ছে। যদি মাইনাস থাকতো তাহলে x - x, তো একটা রাশি থেকে যদি সেই রাশিটাকে বিয়োগ করো, কিছু পড়ে থাকে কি? পড়ে থাকে না। 2 - 2, 3 - 3, 5 - 5 0 হয়ে যায়, তেমনি x - x করলেও ওগুলো কেটে কেটে 0 হয়ে যাবে। বাট যদি x - y থাকে, ভালো করে বুঝবো, যদি আমার কথার কথা বলি, যদি ধরো বলা আছে x - y অথবা বলা আছে x+y, এরকম বলা থাকে, তাহলে আমাকে কিন্তু আর কিছু করা যাবে না, জাস্ট এইটুকুনি বলা থাকলে আমাকে এরকমই রাখতে হবে, তখন কিন্তু x আর y কে কাটতে পারবো না, কারণ x তো একটা আলাদা সংখ্যা, y একটা আলাদা সংখ্যা, দুটোর মধ্যে তো কি রিলেশন আমি তো জানি না। মানে মোদ্দা কথা, এক্স ওয়াই থাকা মানে, যে কোনো আননোন ফ্যাক্টর থাকা মানে আমি ওটার সম্বন্ধে জানি না, জানি না বলেই ওটাকে আমরা এক্স ধরি। এবং সমীকরণ যেমন দেওয়া থাকে, যেমন এখানে একটা দেখো সমীকরণ দেওয়া ছিল, ওইটাকে সলভ করে কি করলাম আমরা, ওটাকে সলভ করে আমরা এক্স এর মান বার করলাম। একটা সংখ্যাকে যেমন ট্রিট করি আমরা ওকেও ঠিক তেমনই ট্রিট করব। ভাববো না যেটা একটা ইংলিশ অ্যালফাবেটিক্যাল লেটার, একটা লেটার এবিসিডি কি করে ঢুকে গেল অঙ্কের মধ্যে, কেন ঢুকে গেল, এবিসিডি তো ইংলিশে থাকার কথা, অঙ্কে কেন আসছে, এইভাবে ভাববোই না, জাস্ট ওটাকে একটা নাম্বার হিসেবে ট্রিট করবো, পাতি একটা নাম্বার। ওকে, আচ্ছা আরেকটা এক্সাম্পল আমরা এখান থেকে দেখবো ফ্র্যাকশনের উপর বেস করে। উম ধরো একটা তোমাকে ক্যালকুলেট করতে বলেছে 7×1=6 +9×5=12 মাইনাস 4×1=18 এরকম দেওয়া আছে, ঠিক আছে। কি করব? প্লাস মাইনাস সবই আছে, কি করব? আগে পূর্ণ সংখ্যাগুলোতে ফোকাস করো, 7 9 আর এখানে হচ্ছে 4, ভালো কথা। 7 + 9 হবে কত হবে? 7 আর 9 যোগ করলে 16 হয়, আর এখানে মাইনাস আছে 4, এখান থেকে কিন্তু মাইনাস হবে, 16 - 4 হয়ে যাবে, তাহলে আলটিমেটলি কত আসবে এখান থেকে? 12। আমি 12টাকে পূর্ণ সংখ্যা আকারে লিখে দিলাম, চলো থাকুক, থাকুক। 56 এলসিএম। আর এটা কি করব? এটাকে আমি একটুখানি এখন স্টেপ ভেঙে ভেঙেই করছি, সবার নতুন তো। 1/6 + 5/12 - 1/18, ভগ্নাংশগুলো আমার এরকম করে আছে, হ্যাঁ কি না? 1/6 + 5/12 - 1/18 এরকম করে আছে। এবার আমি কি করব? আমাকে একটা কমন ফ্যাক্টর নিয়ে আসতে হবে। দেখো আমি যদি সবকটাকেই যদি আমি মনে করি 36 করে দেবো, দেখো 36 করা যাবে কেন?
এখানে উপর নিচে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, 8 দুগুণে 36 পাবো। এখানে যদি উপর নিচে আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 3 বারো 36 পাবো। এখানে উপর নিচে যদি আমি 6 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 6 6 36 পাবো। ভেরি গুড। তাহলে ভগ্নাংশের ক্যালকুলেশনটা কত আসবে? এখানে আসলে 36 আসছে। এটা কত? 6 এককে এখানে পাচ্ছি 6, 5 3 এখানে পাচ্ছি আমি 15, আর এখানে পাচ্ছি 2 এককে 2। তো দেখো মাঝখানে প্লাস আছে, তাহলে 15 আর 6 যোগ করলে কত হয়? 21 হচ্ছে। 21 থেকে 2 আবার মাইনাস করতে হবে, 21 থেকে 2 মাইনাস করলে কত হবে? 19 আসবে। তাহলে এখানে 19 বসিয়ে দিলাম, 19/36। আর 12টা এখানে প্লাস আছে, এটাকে সোজা জাস্ট পাশে বসিয়ে দেওয়াও যা, একই ব্যাপার, 12 পূর্ণ 19/36। বলো, কোনো অসুবিধা এটাতে? সবাই জানো তো, বুঝলে নাকি? বুঝেছি। হ্যাঁ বুঝেছি। Okay, হ্যাঁ বুঝেছি। ওকে। আরেকটা এক্স আমরা মানে আরেকটা এক্স দিয়ে আমরা করছি, দেখো। ধরো 5 পূর্ণ 1 3 প্লাস 2 মাইনাস 3/4 ইজিক্যাল টু 1 পূর্ণ 1 3 প্লাস এক্স। এবার এই এক্সটাকে শুধু আমাকে সমীকরণের একটা সাইডে রেখে বাকি পোর্শনে ক্যালকুলেট করে এক্স এর মানটা বার করতে হবে। ওকে, এবার কি করা যায় দেখো। দেখো একটা খুব ভালো জিনিস খেয়াল করুন এখান থেকে, একটু মাথা লাগাবো। 5 পূর্ণ 1 3 মানে আমি এটা জানি 5 প্লাস 1/3। 1 পূর্ণ 1 3 মানে আমি জানি 1 প্লাস 1/3। ওকে, একটা কথা তোমরা নিশ্চয়ই জানো, ধরো সমীকরণের দুই দিকে যদি দুটো সমান সংখ্যা থাকে এবং তাদের চিহ্নগুলো যদি সমান হয়, অর্থাৎ যদি দুদিকেই প্লাস অবস্থায় আছে, দুদিকেই মাইনাস অবস্থায় আছে, দুদিকেই গুণ অবস্থায় আছে, অথবা দুদিকে ভাগ অবস্থায় আছে, তাহলে তোমরা জানো যে সমীকরণের দুধারে ওটাকে কেটে কুটে দেওয়া যায়। এটা কি জানা আছে সবার? হ্যাঁ। জানা আছে? না ওকে। না জানি না দাদা। জানো না? আচ্ছা, না জানা থাকলে বলবে, ওটাই বলছি। ধরো আমাকে এদিকে ধরো x+2 দেওয়া আছে, এদিকে ধরো y+2 দেওয়া আছে। তো এই যে +2 আর +2 দুদিকেই 2 আছে, আর দুদিকেই কি আছে? 2 এর সঙ্গে প্লাস আর প্লাস সিম্বল আছে। তাহলে আমরা কিন্তু এগুলোকে কেটে কেটে দিতে পারি। কেন কাটতে পারি তারও কারণটা বলবো। x+2 y+2। তো এবার ধরো এই +2টাকে যদি আমি এদিকে ট্রান্সফার করি, তাহলে তোমরা জানো সমীকরণের এক ধার থেকে আরেক ধারে গেলে চিহ্ন পাল্টে যায়। y+2, এই +2টা এদিকে আসলে হয়ে যাবে -2। এটা তো জানো নিশ্চয়ই যে চিহ্ন পাল্টে যায়। চিহ্ন পাল্টে গেলে কি হবে? +2 আর -2 অপোজিট সিম্বল। তো এটা 2 আর 2 এটা কিন্তু কেটে যায়, মানে অপোজিট সিম্বল থাকলে সমান সমান যদি হয় তাহলে কেটে যাবে। মানে ধরো +4 -4 কেটে যাবে, কারণ 0 হয়ে যায়। +6 -6 কেটে যাবে, 0 হয়ে যায়। ওকে, তখন এটা কেটে যাবে। এবার যে কারণেই আমরা জানি যে সমীকরণের দুধারে যদি দুটো সমান সমান সংখ্যা, যেমন এক্ষেত্রে 1/3 আছে, আর দুটোই প্লাস আকারে আছে, তো এটাকে যদি মানে বাম দিক থেকে যদি ডান দিকটাই নিয়ে যায়, অথবা এটাকে যদি ডান দিক থেকে বাম দিকে নিয়ে আসে, তাহলে কি হবে? একটা প্লাস অবস্থায় থাকবে, একটা মাইনাস অবস্থায় থাকবে, তো এমনি কেটে যাবে। তাই অত ট্রান্সফার না করে আমরা কি করব, যখনই সমীকরণের দুই দিকে দেখবো একই রকম চিহ্ন এবং একই সংখ্যা রয়েছে পাশাপাশি, তো আমরা ওইগুলোকে জাস্ট কেটে দেব ডাইরেক্ট। ওকে, যাতে আমাদের ক্যালকুলেশনে সুবিধা হয়। ভালো কথা। তো 5 এর মধ্যে থেকে 1/3টাকে, এই 1/3টাকে আমি ধরো কেটে দিলাম। ভালো কথা। তাহলে এবার কি হবে? এই 5 শুধু একা পড়ে থাকলো, এখানে +2 থাকলো, তাহলে 5 আর 2 কত হবে? 7 হবে। এই যে +1টা, এই 1টা কিন্তু এখন আছে, এই 1টা যখন সমীকরণের এইদিকে আসবে তখন এটা -1 হয়ে আসবে। তো 7 - 1 করলে কত হবে? 6 হবে। 6 থাকলো। আর -3/4, এই -3/4 এটাকে আমি পাশে বসিয়ে দিলাম। আর এটা ইজিক্যাল টু পড়ে থাকলো এক্স, কারণ এক্স এর ধার থেকে এক্স কে এখানে একলা ফেলে রেখেছি, বাকি 1/3 তো কেটে গেল, আর +1 ছিল ওটাকে -1 করে এদিকে নিয়ে চলে এসেছি। এবার এই এক্স এর মানই হচ্ছে তোমার কত? 6 - 3/4। এই ভগ্নাংশের বিয়োগটা ক্যালকুলেট করলেই আমি অ্যান্সার পেয়ে যাব। ওকে, 5 1/4। অবভিয়াসলি। তো 6 - 3/4 এটা তোমরা এতক্ষণে শিখে গেছো কি করতে হবে। পূর্ণ সংখ্যার থেকে সোজা আমি 1 মাইনাস করে দেবো, তো 6 থেকে 1 কমলে 5 থাকবে, ভগ্নাংশ বসলো। নিচে 4 আছে, অ্যাজ ইট ইজ বসিয়ে দিলাম। ওপরে 3 আছে, 4 আর 3 এর মধ্যে ডিফারেন্স কত? 1। এই 1টাকে বসিয়ে দিলাম, তাহলে 5 পূর্ণ 1/4 আমার এখান থেকে অ্যান্সার আসলো। বলো, সবার বুঝতে পারলে নাকি? হ্যাঁ। সবাই ক্লিয়ার?
সবাই কি বুঝতে পারছো? একটু আমাকে জানাও, তো জানালে ভালো হয়। দাদা বলছি কি যে ওই যে আহ, যেটা বললে সমীকরণে দুই দিকে প্লাস থাকলে কেটে 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 দিতে পারি, এটা হয়তো আমি জানতাম, রিকল করতে পারছিলাম না। হ্যাঁ আরেকটা যেটা তুমি বললে না যে ওই যে একটা 7 - 1 করলে, হ্যাঁ তো ওই জায়গাটা একটু বলো, মানে ওটা যাতে আমি একটু মনে রাখতে পারি যে কোনখান থেকে। এটা যেমন বলে দিলে যে সমীকরণের দুই দিকে প্লাস থাকলে সেটা আমি কাটাকুটি করতে পারি। বলে দিচ্ছি, তো বলেছি ওই, দেখে নাও। হ্যাঁ এইটা 5 ছিল আর এটা +2 ছিল, 5 আর 2 যোগ করার জন্য আমি 7 পেলাম। আর এখানে কি ছিল দেখো, 1 + 1/3, 1 × 1 = 3 মানে কত, 1 + 1/3, 1/3 আর 1/3টা কেটে যাচ্ছে, কিন্তু +1টা তো এখন এইদিকে রয়েছে। এই +1টা আমাকে কি করতে হবে, সমীকরণের এইদিকে নিয়ে আসতে হবে, কারণ এক্স কে আমাকে মোদ্দা কথা এদিকে একলা করতে হবে। এক্স কে আমাকে 16 করতে হবে, একলা করতে হবে। ও যখন একা হবে তখনই কি হবে, তখন এক্স ইজ ইকুয়াল টু এরকম করে মানটা বার করতে হবে, কারণ আমাকে আলটিমেটলি এক্স এর মান দরকার। এক্স এর সাথে আমাকে কিছু রাখা যাবে না, এক্স কে আইসোলেট করে দিয়ে বাকি সবাইকে ঠেলে দিতে হবে। এই +1টা যখন আমি সমীকরণের উল্টো দিকে নিয়ে আসবো, তখন ওটা সাইনটা চেঞ্জ করে আসবে, -1 হয়ে আসবে। এবার এই সাইন চেঞ্জেস গুলো আমি তোমাকে বলে রাখছি একটা জায়গায়। ধরো ধরো এই পেজেই বলছি সমীকরণের সাইন চেঞ্জ গুলো কেমন হয়। হতেই পারে স্কুল লেভেল ম্যাথামেটিক্স এর হয়তো অনেকের বেস উইক থাকতেই পারে, সেটা কোনো ব্যাপার না। প্লাস যদি থাকে তাহলে মাইনাস হবে, ভাইস ভার্সা। যদি মাইনাস যদি সমীকরণের উল্টো দিকে যায় তাহলে প্লাস হবে। আর যদি মাল্টিপ্লিকেশন থাকে তাহলে ওটা তোমার ডিভাইডেশন হয়ে যাবে। আর যদি ডিভাইড থাকে তাহলে ওটা উল্টে গিয়ে মাল্টিপ্লিকেশন হয়ে যাবে। যেমন ধরো কথার কথা 2x = 3, এখানে 2 কি আছে, এক্স এর সঙ্গে গুণ অবস্থায় আছে। তাহলে যদি এক্স টাকে আলাদা রেখে 2টাকে যদি সমীকরণে এইদিকে নিয়ে আসি, তাহলে কি হবে বলতো, 3টা 3 থাকলো, আর 2টা হচ্ছে 3-এর সঙ্গে ভাগ অবস্থায় চলে আসলো। এইভাবে হবে। ভাইস ভার্সা, ধরো এক্স ইজ ইকাল টু আমার ধরো x/2 ইজ ইকাল টু 3 এরকম আছে। তাহলে কি হবে, 2টা এদিকে ভাগ অবস্থায় আছে, এ হচ্ছে 3-এর সঙ্গে গুণ অবস্থায় চলে আসবে যখন এই সাইডে আসবে। এক্সটাকে এদিকে রাখলাম, 2টাকে বাঁ দিক থেকে যখনই ডান দিকে নিয়ে আসবো, তখন 3 তো 3ই থাকলো, 2টা এখানে ভাগ থেকে চেঞ্জ হয়ে এখানে গুণ আকারে চলে আসলো, তাহলে 3 2 6 হয়ে গেল। একইভাবে ধরো x-2 ইজ ইকাল টু 3 আছে, তাহলে কি হবে, 2টা এখানে মাইনাস অবস্থায় আছে, যখন এটা এদিকে যখন যাবে ট্রান্সফার হয়ে, তখন 3-এর সঙ্গে এটা কি হবে, +2 হয়ে যাবে। তাহলে 3 আর 2 যোগ করে তখন মান হবে 5। একইভাবে এক্সট্রা যদি ধরো +2 আকারে আছে, +2 ইজ ইকুয়াল টু 3 এরকম করে আছে, +2টা যখন এদিকে চলে আসবে তখন এটা 3 এর সঙ্গে -2 হয়ে আসবে, তাই এটা হবে 1। বোঝা গেল? এই কারণের জন্যই এই যে +1টা এইদিকে ছিল, 1 + 1/3, 1/3 1/3 তো কেটে গেল, কিন্তু 1টাকে তো আমাকে সমীকরণের উল্টো পিঠে নিয়ে আসতে হচ্ছে। তাই 5 আর 2 যোগ করে 7 হলো, 7 থেকে ওই 1টাকে আমি মাইনাস করে দিলাম। ওকে, হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার। এটা বার কয়েক আরেকবার দেখবে, এই পোর্শনটা আরেকবার রিপিটেডলি দেখবে, বুঝতে পেরে যাবে। হুম, ওকে। তো আজকে মোটামুটি আমরা এই অবধি রাখছি। হুম, এরপরের দিন আমরা এই ফ্র্যাকশনের উপর বেস করে কিছু এক্সারসাইজ করব, যেখানে স্কোয়ার, রুট ওভার, কিউব, প্লাস হচ্ছে ভগ্নাংশের যোগ বিয়োগ, গুণ ভাগ, হোয়াট এভার ইট ইজ, এগুলোর সমস্ত এক্সারসাইজেস গুলো আমরা একটুখানি যাতে প্র্যাকটিস করতে পারি। হুম, দাদা এগুলোই কি সিম্পলিফিকেশন? হ্যাঁ এগুলোই সিম্পলিফিকেশন, এগুলোই আচ্ছা হচ্ছে তাহলে এগুলোর মধ্যে তুমি মানে হয়তো প্রথমে বলেছিলে যে এগুলোর মধ্যে একটা কোনো রুল আছে, সেটা অনুসারে চলতে হয়, তো এটা এর মধ্যে পড়ে না হ্যাঁ নাকি এখন হ্যাঁ যেটা আমরা শিখছি? পরে বর্ডমাস রুল, BODMAS, বর্ডমাস। আগে হ্যাঁ পরের মানে দিন তুমি মনে একদম ফার্স্ট বলেছিলে হয়তো। তুমি ইয়ে করবে, তুমি পরের দিনের ক্লাসে আমরা কিছু এক্সারসাইজ করবো, আর এই বর্ডমাস রুল সম্বন্ধে আমাকে মনে করবে, বর্ডমাস শুরু করবো। হুম, এই বর্ডমাস রুলটা আমরা করবো, ঠিক আছে? তো সিম্পলিফিকেশন কি মানে ওই বদমাস রুল হিসেবেই হয়, না মানে আমরা যেটা এখন করছি সেই রকম ভাবেও হয়, মানে